তোমাদের ব্যাচ 3 এর তোমাদের আমি হচ্ছে সুপ্রিম কোর্টটা পড়াচ্ছিলাম। আজকে 2টোর সময় তোমাদের ক্লাসটা নেওয়ার কথা ছিল, সৌম্য স্যার বলেছিল যে 2টোর সময় আজকে নেবে। তো আমার তো সেটা খেয়াল নেই, তারপর স্যার তো ক্লাস নিলেন না। তো যাই হোক, তোমাদের সুপ্রিম কোর্টটা আমি পরের ডেটে, যেটা আমাদের ডেট আসবে ওখানে সুপ্রিম কোর্টটা করাবো। তো এই ক্লাসটা আমি তোমাদের করাচ্ছি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট সম্পর্কে। তো এটা তোমরা অলরেডি ক্লাসটা করেছো। তারপরে এই ক্লাসটা বেঙ্গলি ভার্সনে করানোর পরে আমি পার্লামেন্ট চ্যাপ্টারটা ইংলিশ ভার্সনে একটু করাবো, এবং সেখানের অ্যাপ্রোচটা সম্পূর্ণ আলাদা টাইপের একটু হবে। সেখানে আমি একটু টার্ম গুলো একটু আলাদা আলাদা ভাবে একটু অন্যভাবে এক্সপ্লেন করব। এখানে যেটা থাকবে সেটা একদম কমপ্লিটলি ঠিক আছে, এটা কোনো অসুবিধে নেই। আমি একটু তোমাদেরকে ইংলিশ ভার্সনে পার্লামেন্ট চ্যাপ্টারটা অ্যাপ্রোচটা একটু আলাদাভাবে করাবো। কারণ কি, ওই চ্যাপ্টার থেকে যে কোশ্চেন গুলো পার্লামেন্ট থেকে এসে থাকে সেগুলো একটু ডেপথ থেকে কোশ্চেন এসে থাকে। আমি তোমাদের অলরেডি ইউনিয়ন এক্সিকিউটিভ যেটা পড়িয়েছি, যেখানে আমরা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার গুলো সম্পর্কে পড়েছি। আর এই পার্লামেন্ট চ্যাপ্টারটা হচ্ছে সেরকম একটা কমপ্লিকেটেড চ্যাপ্টার, মানে এর মধ্যে প্রচুর ডিসপিউট আসবে, প্রচুর কোশ্চেন অ্যান্সার আসবে। এই জন্য এর অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হবে, কারণ পার্লামেন্ট হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে। ওকে, তো সেটা আমরা করব, যে ইন্ডিয়ান পার্লামেন্ট সম্পর্কে আমরা ডিসকাস করব। তো ইন্ডিয়ান পার্লামেন্ট, যা ভারতের সংসদ, আমরা জানি, আমরা প্রথম থেকে পড়েছি যে ভারতের যে শাসন ব্যবস্থা বা ভারতের যে শাসন ব্যবস্থাটা, সেটা আমাদের পার্লামেন্টারি গভর্নমেন্টের মাধ্যমে। দু রকমের গভর্নমেন্ট হয় আমরা পড়েছি, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, মানে যেখানে প্রেসিডেন্ট যা বলবে সে প্রেসিডেন্ট হবে সর্বে সর্বা। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট হয় যেটা আমরা ইউএস এর ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে দেখতে পাই। আর একটা হয় পার্লামেন্টারি গভর্নমেন্ট, যেটা আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে বা গ্রেট ব্রিটেনের ক্ষেত্রে দেখতে পাই। তো আমাদের ক্ষেত্রে আমরা যে পার্লামেন্টারি গভর্নমেন্ট ফর্মে আমাদের শাসন ব্যবস্থা আমাদের পরিচালিত হয়েছে। ওকে, তো এটা আমাদের রয়েছে ফিফথ পার্টে। আমরা অলরেডি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এগুলো সম্পর্কে পড়েছি। ফার্স্ট পার্টে কি রয়েছে মৈত্রী, মনে আছে? ফার্স্ট পার্টে কি রয়েছে আমাদের? পার্ট ওয়ানে, পার্ট ওয়ানে কি রয়েছে সংবিধানের? পার্ট ওয়ান স্যার ইউনিয়ন অ্যান্ড ইউনিয়ন টেরিটরি। মানে ভারতের রাজ্য এবং পুরস্কার, ইউনিয়ন অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, যত আমাদের অঙ্গরাজ্য, কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে? 1 থেকে আর্টিকেল 4। 1 থেকে 4। ওকে, আচ্ছা রিপা বলো তো, পার্ট টু তে কি রয়েছে? নাগরিকত্ব। সিটিজেনশিপ রয়েছে, আর্টিকেল কত থেকে কত? 5 থেকে 11। 5 থেকে 11। পার্ট, অসীমা বলো তো, পার্ট থ্রিতে কি রয়েছে? মৌলিক অধিকার। ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, কত থেকে কত আর্টিকেল? 17 থেকে 35। 17 কেন বারো হয়ে থেকে গেল? পঁয়ত্রিশ না, বারো বারো থেকে থেকে পঁয়ত্রিশ হ্যাঁ 12 থেকে। 12 থেকে 35। আচ্ছা, ত্রিপন্না পার্ট ফোরে কি রয়েছে? নির্দেশমূলক নীতি। মানে ডিপিএসপি। ওকে, আর্টিকেল কত থেকে কত? 36 থেকে 51। 36 থেকে 51। তো আমরা চারটে পার্ট সম্পর্কেই পড়েছি, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর। আর পার্ট ফোরের এতে কি ছিল? মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য, যেটা ডিপিএ আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, তো মোটামুটি আমরা পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোরের সম্পর্কে পড়েছি। আর পার্ট ফাইভটাও আমরা পড়েছি, প্রথমে ইউনিয়ন এক্সিকিউটিভের মধ্যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সম্পর্কে পড়ে নিচ্ছি। সেই পার্ট ফাইভে আমাদের কেন্দ্রীয় আইনসভাকে আমরা পার্লামেন্ট বলে উল্লেখ করে থাকি। কেন্দ্রীয় আইনসভা মানে আমাদের আইনসভা দু রকমের হয়, একটা হচ্ছে ইউনিয়ন পার্লামেন্ট, মানে কেন্দ্রীয় আইনসভা। আর একটা হয় রাজ্য পার্লামেন্ট, মানে স্টেট পার্লামেন্ট, রাজ্যের আইনসভা। তো পার্লামেন্টকে আমরা আইনসভা বলে থাকি, কারণ এখানে আইন বা ল তৈরি হয়ে থাকে। ওকে, এবার যেটা কথা, যে আর্টিকেল 79 অনুসারে বলা হয় যে ভারতের যে কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট তিনটে জিনিস নিয়ে গঠিত। আমরা বলবো পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত, তোমরা সহজেই বলবে হ্যাঁ স্যার, রাজ্যসভা লোকসভা, দুটো হাউস তো, রাজ্যসভা লোকসভা। কিন্তু মনে রাখবে সবসময়, পার্লামেন্ট কিন্তু দুটো অংশ নয়, পার্লামেন্টের তিনটে অংশ। একটা হচ্ছে রাষ্ট্রপতি আর রাজ্যসভা, আর একটা হচ্ছে লোকসভা। ওকে, কারণ রাষ্ট্রপতি ছাড়া কিন্তু পার্লামেন্ট অকেজো। কারণ রাজ্যসভা বা লোকসভাতে যে কোনো বিল পাস হোক না কেন, কারণ সেটা যতক্ষণ না রাষ্ট্রপতি তাতে অ্যাসেন্ট বা সম্মতি দিচ্ছে, ততক্ষণ সেটা কিন্তু আইন বা লতে পরিণত হবে। পার্লামেন্টকে আমি বলছি আইনসভা বা আইন কক্ষ, সেখানে রাষ্ট্রপতি যতক্ষণ না সাইন করছে, তাহলে সেটা ল হচ্ছে না।
তার মানে রাষ্ট্রপতি আমাদের অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ রাষ্ট্রপতিকে ছাড়া আমরা কিন্তু পার্লামেন্ট কখনো ভাবতেই পারি না। ওকে, তাহলে পার্লামেন্টের তিনটে অংশ সবসময় মনে রাখবে, রাষ্ট্রপতি, লোকসভা এবং রাজ্যসভা। তো এই তিনটে পার্টের মধ্যে আমরা ডিসকাস করব যে, এটা আমরা অলরেডি বলেছি যে ব্রিটিশ আইনসভা অর্থাৎ ইউএস, আমাদের ইউকে কনস্টিটিউশন থেকে, ব্রিটিশ আইনসভা বা ইউকে কনস্টিটিউশন থেকে আমরা ভারতের সংসদীয় ব্যবস্থা বা পার্লামেন্টারি ব্যবস্থা নিয়েছি। আমরা এটা অলরেডি সোর্স অ্যান্ড প্রিয়াম্বল চ্যাপ্টারে পড়েছি। ব্রিটেনের মতো ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা, যেটাকে বাই ক্যামেরালিজম বলা হয়ে থাকে। আচ্ছা, প্রথমবার বাই ক্যামেরালিজম করা হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে, মনে আছে? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে, মনে আছে? ভারত শাসন আইন। কোন ভারত শাসন আইন? অবভিয়াসলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। 1958। 58 কেন হবে? 1958 তে কেন হবে? 35। 1958 তে কেন হবে? 1858 হতে পারে, 1858 হতে পারে, 1958 কেন? হ্যাঁ, 1858 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। 1935। আচ্ছা, আমি পাচ্ছি একটা অ্যান্সার 1935। বাকি অন্য কেউ? শাশ্বতী? 1919 মনে হচ্ছে। ভেরি গুড, একদম কারেক্ট, 1919। 1919 যেটা কি এক নামে পরিচিত, ভারত শাসন আইন কি নামে পরিচিত? মর্লিমেন্টো সংস্কার সংঘ। মন্টেগু জেমস। দুটোর মধ্যে গুলিয়ে গেছে, দেখো আরেকবার বলে দিচ্ছি। 1909 যেটা ছিল, 1909, সেটা ছিল কাউন্সিল অ্যাক্ট, সেটা ছিল মর্লেমিন্টো। আর 1919 যেটা ছিল সেটা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেটা মন্টেগু জেমস ফোর্ড। ওকে, গুলিয়ে যেন না যায়, এগুলো ক্লিয়ার রাখবে, ক্লারিটি রাখবে। আচ্ছা, তো এটাই আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা। পার্লামেন্টের উচ্চ কক্ষ, আপার হাউস হচ্ছে রাজ্যসভা, যেটাকে আমরা বলি কাউন্সিল অফ দ্য স্টেট, আর নিম্ন কক্ষ হচ্ছে লোয়ার হাউস, যাকে আমরা বলি হাউস অফ দ্য পিপল বা লোকসভা। তাহলে দুটো জায়গা, উচ্চ কক্ষ রাজ্যসভাকে বলা হয় আর নিম্ন কক্ষ লোকসভাকে বলা হয়। এবার এই দুটোর মধ্যে কেন আমরা রাজ্যসভাকে কাউন্সিল অফ দ্য স্টেট বলছি আর কেন লোকসভাকে হাউস অফ দ্য পিপল বলছি, তার কারণ হচ্ছে যে লোকসভার যেসব মেম্বাররা ইলেক্টেড হয়, তারা কি হয়, ডাইরেক্টলি ভোটেড বাই দ্য পিপল, মানে দে আর ডাইরেক্টলি ইলেক্টেড। মানে লোকসভার যেসব মেম্বার হবে তাদেরকে কিন্তু আমরা ডাইরেক্টলি ভোট দিয়ে নির্বাচন করি। ওকে, সেই জন্য সেকে বলছে হাউস অফ দ্য পিপল, মানে জনগণের দ্বারা নির্বাচিত প্রার্থী হয়ে থাকে। সেই জন্য লোকসভা হচ্ছে লোয়ার হাউস, এবং লোয়ার হাউস সবসময় হয় মোর পাওয়ারফুল। লোয়ার হাউস সবসময় আপার হাউসের থেকে পাওয়ারফুল হয়। আর রাজ্যসভা কি হয়, প্রত্যেক রাজ্য থেকে প্রতিনিধিরা এসে রাজ্যসভা গঠন করে। তার মানে যেটা রাজ্য থেকে আসে, মানে কাউন্সিল অফ দ্য স্টেট। এবার শুধু রাজ্য নয়, তার মধ্যে ইউনিয়ন টেরিটরিও রয়েছে। সিট ডিস্ট্রিবিউশন আছে, তো এখানে বলা রয়েছে 238 প্লাস 12 থাকে। 238 মধ্যে রাজ্য বিধানসভা প্লাস তার মধ্যে ইনক্লুডেড থাকে আমাদের কেন্দ্র শাসিত মানে ইউনিয়ন টেরিটরি গুলোও ইনক্লুডেড থাকে। তো যাই হোক, সেটা আমরা পরে রাজ্যসভার স্ট্রাকচার, পরের চ্যাপ্টারে আমরা রাজ্যসভা লোকসভার স্ট্রাকচার গুলো পড়বো, সেখানে একটু আলাদাভাবে ইনফরমেটিভ পড়বো। তো রাজ্যসভাকে আমরা বলি কাউন্সিল অফ দ্য স্টেট, কারণ সেখানের মেম্বার যারা হয় তারা বিভিন্ন অঙ্গরাজ্যের, মানে রাজ্যের বিধানসভার যে নির্বাচিত প্রার্থী তাদের দ্বারা মনোনীত হয়ে বা তাদের দ্বারা নির্বাচিত হয়ে রাজ্যসভায় গঠন করে। রাজ্য বিধানসভা থেকে রাজ্যসভার মেম্বাররা ইলেক্টেড হয়, মানে সেই ভোটটা রাজ্য বিধানসভার লোকেরা দেবে, সরাসরি জনগণ দেবে না। তার মানে রাজ্যসভার মেম্বাররা হচ্ছে ইনডাইরেক্টলি ইলেক্টেড, সরাসরি মানুষ তাদের ভোট দিচ্ছে না, দে আর ইনডাইরেক্টলি ইলেক্টেড, তারা সরাসরি হচ্ছে না। সেই জন্য রাজ্যসভা হচ্ছে মানে লেস পাওয়ারফুল, কারণ সেখানে সরাসরি মানুষ ভোট দিচ্ছে না। রাজ্যসভা এই কারণে বলা হয় কাউন্সিল অফ দ্য স্টেট, যেহেতু রাজ্যের প্রতিনিধিরা থাকে, আর লোকসভা হচ্ছে হাউস অফ দ্য পিপল, যেহেতু সেখানে জনগণের দ্বারা নির্বাচিত প্রার্থী, মানে সরাসরি জনগণ সেই প্রার্থীদেরকে, লোকসভার প্রার্থীদেরকে নির্বাচিত করে থাকে। এই কারণে লোকসভার পাওয়ার রাজ্যসভার থেকে অনেক বেশি হয়ে থাকে। এবার এখানে সিট ডিস্ট্রিবিউশনটা একটু বলেছে। রাজ্যসভার যে সদস্য সংখ্যা সর্বাধিক 250 হতে পারে, সর্বাধিক 250 জন হতে পারে। আর লোকসভার সদস্য সংখ্যা কতজন, এখানে এখনো বলা নেই, মনে আছে নাকি দেখি? লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক এখন 545। 550। 545 কেন হলো গো? 545 তো নয়, সর্বোচ্চ বলেছি, সর্বাধিক 550। 550।
মানে কতজন আছে সেটা কিন্তু বলছি না, বলছি সর্বাধিক। এখন রাজ্যসভায় রয়েছে, লোকসভায় রয়েছে 550, রাজ্যসভায় রয়েছে 250। আচ্ছা, এটা কতদিন অবধি? না এটা সব দিন, যতদিন খুশি। এটাকে বাউন্ডেড করা আছে কতদিন অবধি? পড়িয়েছিলাম প্রাইস 3, তোমাদের তো বলা উচিত, তোমাদের এটা রিভিশন হচ্ছে। বাউন্ডেড টু 2026, মনে পড়ছে? 2026 পর্যন্ত কিন্তু রেস্ট্রিক্টেড রয়েছে। এরপর কি হবে? সেন্সাস হবে। সেন্সাস আমাদের 2021, এই 21-এর সেন্সাস, যেটা এখনো রিপোর্ট তো দেয়নি, 22-এ হবে হয়তো। তো সেন্সাস অনুযায়ী জনসংখ্যা বিচার করে আবার মেম্বার বাড়ানো হতে পারে। ওকে, তো সেটা কি হয়? সেন্সাস অনুযায়ী পিপলের উপর ভিত্তি করে লোকসভার সিট সংখ্যা বাড়ানো কমানো হয়ে থাকে। তো এই 250 জন রাজ্যসভার মেম্বার মধ্যে 238 জন আছে রাজ্য বিধানসভা থেকে এবং কেন্দ্রশাসিত অঞ্চল যেই জায়গায় বিধানসভা রয়েছে সেখান থেকে। মানে কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে বিধানসভা রয়েছে এরকম মাত্র দুটো জায়গা রয়েছে। একটা আছে রাজধানী দিল্লি থেকে আর পুডুচেরি থেকে। বলতে পারবে দিল্লি থেকে কতগুলো সিট, কটা সিট বলতে পারবে? 70 সম্ভবত। বিধানসভা মানে রাজ্যসভায় বলছি 7টা সিট থাকে। ওকে, যাক এগুলো আমি সিটগুলো পরে পড়াবো, আমরা এই সিটগুলো সম্পর্কে পড়বো। পুডুচেরিতে একমাত্র দুটো কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এবং পুডুচেরি, এই দুটো জায়গায় বিধানসভা রয়েছে। তাহলে এই জায়গার মেম্বাররা আমাদের রাজ্য বিধানসভায় এসে, মানে রাজ্যসভার থেকে সদস্য পায়। আর 12 জন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করেন ডিফারেন্ট সেক্টর, মানে যেগুলো হয় শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজ সেবা, এইসব সেক্টর থেকে। তাহলে 238 প্লাস 12 মিলিত হয়ে কত হয়? 250 জন। তাহলে এই 250 জন মেম্বার রাজ্যসভার সদস্য। এবার এই 12 জন যে সদস্য, এর মধ্যে দেখো কোনো জায়গায় কিন্তু স্পোর্টস ক্যাটাগরি নেই। যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে স্পোর্টস ক্যাটাগরি কিন্তু রাজ্যসভার সদস্য হওয়ার ক্ষেত্রে নয়। এই কারণে সচিন তেন্ডুলকারকে যখন বলেছিলাম রাজ্যসভার সদস্য করা হয়েছিল, সেটা নিয়ে একটা বিতর্ক হয়েছিল, কিন্তু সচিন তেন্ডুলকার আমাদের কাছে এতটাই রেসপেক্টেড, সেটা নিয়ে আর বেশি কিছু ঝামেলা করা হয়। বাট এটা একটা স্পোর্টস কিন্তু কখনোই রাষ্ট্রপতির মনোনীত রাজ্যসভার সদস্য হওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। তাহলে এরা কি হয়? রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা কর্তৃক নির্বাচিত হয়। রাজ্যসভার সদস্যরা একটু ভালো করে বুঝবে, যেটা সমস্যা হবে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। ওকে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। রাজ্যসভার কার্যকালের মেয়াদকাল হচ্ছে 6 ইয়ার, 6 বছর মেয়াদকাল থাকে, কিন্তু প্রতি 2 বছর অন্তর সদস্যদের 1/3 অংশ অবসর নিয়ে থাকে। এই কারণে রাজ্যসভা কখনো ডিসলভ হয় না। রাজ্যসভা নেভার ডিসলভড। রাজ্যসভা কখনো ডিসলভ হয় না, মানে কখনোই রাজ্যসভাকে ভাঙা হয় না। মেম্বাররা কি হয়? যে এই মেম্বার যারা রয়েছে তারা 2 বছর পরে, 2 বছর পরে 1/3 মেম্বার চলে গেল, তার জায়গায় আবার নতুন মেম্বার এলো, পরের 1/3 মেম্বার 2 বছর পর আবার চলে গেল, তারপরের 1/3 মেম্বার 2 বছর পর চলে গেল, তারপরের বছর আবার সেই জায়গাতে এসে গেল আরো 1/3 মেম্বার, তারপরে 2 বছর পর আবার 1/3, তারপরে আবার 1/3, তারপরের বছর আবার সেই জায়গাতে এলো 1/3 1/3 1/3। তার মানে রাজ্যসভা সবসময়ই আছে, কিন্তু কোনো মানে রাজ্যসভাটা সবসময় রয়েছে, কিন্তু মেম্বাররা প্রত্যেকে 6 বছরের যে একটা টার্ম সেটা কিন্তু উপভোগ করছে। এই জন্য রাজ্যসভাকে পার্মানেন্ট বডি বলা হয়। রাজ্যসভা কিন্তু ভাঙা যায় না, রাজ্যসভা ইজ এ পার্মানেন্ট বডি। নির্বাচিত হয় কিভাবে রাজ্যসভার সদস্যরা? রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। খুব ইম্পর্টেন্ট, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব। এটাকে এক্সপ্লেন করতে পারবে? হোয়াট ইজ দিস একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব? জিনিসটা কি? মৈত্রী, মনে আছে কি বলেছিলাম? না, মনে নেই। ওকে, দেখো, একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে, সাপোজ আমরা যদি বলি ইউপি, উত্তরপ্রদেশের কথা বলছি, ইউপিতে যত লোক রয়েছে নিশ্চয়ই গোয়াতে তত লোক নেই। ওকে, ইউপিতে যত লোক রয়েছে গোয়াতে সেরকম লোক নেই। ইউপিতে যতগুলো বিধানসভা রয়েছে গোয়াতে তত বিধানসভা নেই। এবার সেই কারণে ইউপির যে মিনিস্টাররা হয়ে থাকে, যে বিধানসভা থেকে যে মিনিস্টার যারা থাকে, মানে যেটা এমএলএ থাকে, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারা ভোট দিতে পারে, তাদের যে ভোটের ভ্যালু হয় তাদের কিন্তু অনেক বেশি, কারণ একটা বিধানসভাতে অনেক বেশি লোক তাদের থাকে। এই কারণে যার বিধানসভাতে যত বেশি লোক আর যত বেশি সিট থাকবে তার ভোটের ভ্যালু কিন্তু সবসময় বেশি হবে। তার মানে ইজ এ প্রপোর্শন, ইউপির সিট বেশি রয়েছে
তার মানে অনুপাতের ভিত্তিতে তার ভোটের ভ্যালু বেশি হবে। গোয়াতে সিট এবং পপুলেশন কম রয়েছে, সেই কারণে গোয়ার হচ্ছে পপুলেশন কম হওয়ার জন্য রেশিও বা অনুপাতে তার ভোটের ভ্যালু কম হবে। তার মানে যার ইউপি থেকে যার গভর্নমেন্ট থাকবে, যেমন ইউপিতে যখন বিজেপি রয়েছে, তাহলে ইউপিতে বিজেপি থাকার কারণে কি হবে, তাহলে রাজ্যসভাতে বিজেপি থেকে মেম্বার অনেক বেশি থাকবে, কারণ রেশিওতে অনেক বেশি মেম্বার ইউপি থেকে রয়েছে। সেটাকেই বলা হয় একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব। মানে মানে কম্পারিজন হবে রেশিওর ভিত্তিতে এবং সমানুপাতিক, মানে এর সঙ্গে ওর প্রপোর্শন হবে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার তো মৈত্রী, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো আমাদের হচ্ছে, এটা আমি প্রথমেই বললাম যে রাজ্যসভা হচ্ছে আমাদের স্থায়ী কক্ষ, এটাকে কখনো ভাঙা যায় না, আমি এক্ষুনি বললাম। কিন্তু লোকসভা কি হয়, অবলুপ্ত এবং পুনর্নির্বাচন ঘটে। লোকসভা অবলুপ্ত হয়, কতদিন পর অবলুপ্ত হয় 5 লোকসভার বছর। নির্বাচন? 5 বছর। 5 বছর। ওকে, আমি বলবো 5 বছর নয়। তাহলে কি বলবে? 5 বছর নয় আমি বললাম না, ভুল বলেছে, 5 বছর। যে ম্যাক্সিমাম কোনো সময় হতে পারে। যে কোনো সময় হতে পারে, তারপর একটু জোড়ো, তার সঙ্গে একটু জুড়ো কিছু। ম্যাক্সিমাম 6 বছর হতে পারে। ম্যাক্সিমাম 6 বছর। মিনিমাম কত দিন? 1-2 মাস। মিনিমাম রাষ্ট্রপতি চাইলেই ভেঙে দিতে পারে। মিনিমাম রাষ্ট্রপতি চাইলে একদিন হতে পারে। মিনিমাম একদিন। বাকি বাকি অন্য কিছু, অন্য কারো কোনো কথা বক্তব্য, বলো বলো। দেখো মাথায় রাখবে, লোকসভা অবলুপ্ত হয় তখনই যতক্ষণ লোকসভায় গভর্নমেন্ট যারা সরকার রয়েছে তারা মেজরিটি ভোগ করে। যতদিন তারা মেজরিটি পাবে ততদিন তারা ভোগ করবে। মানে কোনো কারণে যদি লোকসভা সংখ্যাগরিষ্ঠতা হারায় বা মেজরিটি হারায়, সঙ্গে সঙ্গে কিন্তু লোকসভা অবলুপ্ত হতে পারে। তবে সেটা একদিনে হয় না, একদিনে কখনোই লোকসভা অবলুপ্ত হয় না। একটা, যতক্ষণ না লোকসভা থেকে স্পিকার ডিটারমাইন হচ্ছে, এটা মিনিমাম হয় 1 মান্থ। 1 মাস পরে হতে পারে, যখন লোকসভা নির্বাচন হয়ে গেল, সবাই মেম্বার হয়ে গেল, 1 মাসের মধ্যে কিন্তু কোন রকম নো কনফিডেন্স মোশন হতে পারে। ওকে, অনাস্থা তারপরে প্রস্তাব। 13 দিনের সরকার হয়েছিল কি করে? 13 দিনের সরকার, যেটা যেটা এর সময় না, তোমার হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর সময়। অটল বিহারী বাজপেয়ী প্রথমবার যখন হ্যাঁ, এসে অস্থায়ী রূপে। কিন্তু একদিনে, আহ, একদিনে তো হয় না, 13 দিনের। আচ্ছা, কেসটা একটু দেখতে হবে, বাট 1 মান্থ তো নো কনফিডেন্স মোশন কি সঙ্গে সঙ্গে হয়ে যায় 13 দিনের মধ্যে? দাঁড়া, ওই কেসটা একটু দেখে বলবো, বাট আমি আমার যতদূর মনে হচ্ছে 1 মান্থের মধ্যে কিন্তু হয় না। দেখ, ওটা এর আমাদের অটল বিহারী বাজপেয়ীর সময়ের কেসটা, ওটা আমি একটু কেসটা পড়ে কি কেসটা হয়েছিল আমি একটু দেখে বলবো। Okay, যাই হোক, মোটামুটি এখানে এটা মাথায় রাখবে যে যতদিন মেজরিটি থাকবে, সরকার যতদিন মেজরিটি রাখতে পারবে, মেজরিটি হারালে যে কোনো সময় লোকসভা ভেঙে যেতে পারে। এবার কিছু কিছু জিনিস দেখো, বলছে যে সরবরাহ সংক্রান্ত বিষয় ছাড়া অন্য সমস্ত বিষয়ে রাজ্যসভা লোকসভার সমান মর্যাদা ভোগ করতে পারে। তাহলে লোকসভা রাজ্যসভার মধ্যে যে কিছু ক্ষমতা থাকে, যে পাওয়ার ডিস্ট্রিবিউশন থাকে, সেই জায়গায় সবসময় কিন্তু ম্যাক্সিমাম জায়গায় লোকসভা বেশি ক্ষমতা ভোগ করে থাকে। যে বলা আছে দেখো, সরবরাহ সংক্রান্ত বিষয়ে লোকসভার ক্ষমতা রাজ্যসভার বেশি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু লোকসভার পাওয়ার বেশি থাকে রাজ্যসভার থেকে। কিছু কিছু ক্ষেত্রে রাজ্যসভার পাওয়ার বেশি থাকে, কিছু কিছু ক্ষেত্রে লোকসভার বেশি থাকে, কিছু কিছু ক্ষেত্রে দুজনের সমান মর্যাদা ভোগ করে। এটা কোন কোন গ্রাউন্ডে হয় সেগুলো আমরা পরপর যখন পড়বো, মানি বিলের ক্ষেত্রে, অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে, তারপর আরো অনেক রকমের এখানে পাবো, যেসব বিলের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমান ক্ষমতা, কিছু কিছু জায়গায় কম ক্ষমতা, কিছু কিছু জায়গায় অধিক ক্ষমতা ভোগ করতে পারে। তো সেগুলো আমরা ডিসকাস করবো। মাথায় রাখবো যে কিছু কিছু বিষয়ে লোকসভা, এবং বেশিরভাগ ক্ষেত্রে লোকসভা কিন্তু রাজ্যসভার থেকে বেশি ক্ষমতা ভোগ করে থাকে। এবার বলা হয়, কোন বিষয়ে দুই কক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে সংসদের দুই কক্ষের যৌথ অধিবেশন, যেটাকে আমরা বলি জয়েন্ট সেশন, জয়েন্ট সেশন ডাকা। জয়েন্ট সেশন মানে কি? জয়েন্ট সেশন কেন ডাকা হয়, মানে কোনো একটা বিল যেটা হচ্ছে পেশ করা হলো রাজ্যসভাতে, তাহলে রাজ্যসভার মেম্বাররা সেটাতে ইয়েস বললো। এবার সেটাতে লোকসভায় যখন গেল, লোকসভা সেটাকে ডিনাই করলো, বলছেন না এই বিলটা পাস করা হবে না। তখন কি হবে, কিন্তু বিলটা পাস করা খুব দরকার। এই জন্য কি হয়, রাজ্যসভা আর লোকসভাকে একসাথে বসিয়ে একটা সেশন করা হয়, সেটাকে বলা হয় জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন। এবার এই যৌথ অধিবেশনের কে ডাক দিয়ে থাকে? যৌথ অধিবেশনের ডাক কে? রাষ্ট্রপতি। সবসময় জয়েন্ট সেশন ডাক দেবে কিন্তু রাষ্ট্রপতি। ওকে,
এবার এই দুটো হাউসের মধ্যে, লোকসভা রাজ্যসভার মধ্যে, আমরা বললাম লোকসভার একজন স্পিকার থাকে, রাজ্যসভার স্পিকার থাকে কে, আমাদের ভাইস প্রেসিডেন্ট, মানে উপরাষ্ট্রপতি যে হয় সে রাজ্যসভার আমাদের থাকে, রাজ্যসভার স্পিকার থাকে। তো মানে সভাপতি থাকে। এবার যখন জয়েন্ট সেশন হবে তখন নিশ্চয়ই দুটো সভাপতি হবে না, তখন একটা সভাপতি হবে। সেখানে সভাপতি কে হবে? সভাপতি কি হবে? লোকসভার যে স্পিকার হবে, স্পিকার কিন্তু জয়েন্ট সেশনের সভাপতি। এবার এখানে যে কোশ্চেনটা এসে থাকে যে জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশনের ক্ষেত্রে কে বেশি ক্ষমতা ভোগ করে থাকে, লোকসভা না রাজ্যসভা? দেখো পরিষ্কারই বলা আছে লোকসভা, কারণ লোকসভার আকার কি হয়, রাজ্যসভার প্রায় দ্বিগুণ। লোকসভার আকার রাজ্যসভার দ্বিগুণ। অলরেডি পড়েছি যে আমাদের রাজ্যসভার যে মেম্বাররা থাকে, রাজ্যসভার যে মেম্বাররা কতজন হয়, 250 জন হয়। আর লোকসভায় সেই জায়গায় মেম্বার থাকে 550 জন। তাহলে অবভিয়াসলি ডবলের বেশি থাকে। তাহলে সেই কারণে ডবলের বেশি হলে তাহলে অবশ্যই লোকসভার শক্তি রাজ্যসভার থেকে বেশি থাকবে। এবং এরকম সংসদে এখনো পর্যন্ত 3বার জয়েন্ট সেশন বসেছে, 3বার মাত্র জয়েন্ট সেশন বসেছে। মানে যেই বিলের ক্ষেত্রে দুটো লোকসভা রাজ্যসভা সম্মত হতে পারেনি, সেই কারণে 3বার এখনো পর্যন্ত জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন বসেছে। তো শেষ যৌথ অধিবেশন যখন পোটা পাস হয়েছিল, যে প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট, যেটা কি পোটা কি বলতো, এক ধরনের পোটা জিনিসটা কি, এক ধরনের কি আইন? প্রতিরক্ষা আইন। প্রতিরক্ষা। তাই কি? ওটা কি জনস্বার্থ এটাকে বলে? জনস্বার্থ নয়, আসছে না, আসল কথাটা আসছে না। এটা কোটা হচ্ছে এক ধরনের কি, পাবলিক ডিফেন্স না পাবলিক ডিফেন্স অ্যাক্ট কেন হবে? নির্বর্তনমূলক আইন মনে আসছে? প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট, নির্বর্তনমূলক আইন এবার মনে পড়ছে? মানে বিনা বিচারে কাউকে অ্যারেস্ট করে তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে পেশ না করা, সেই যে অ্যাক্ট, সেই অনুযায়ী সেই হচ্ছে একটা পোটা। আচ্ছা এখানে একটা বলেছিলাম যে পোটা এই যে পিডি এর মাধ্যমে আমাদের কোন মৌলিক অধিকারটাকে খর্ব করা হয় বলতো? আর্টিকেল জানতে চাইছি না, আমাদের যে মৌলিক অধিকারের মধ্যে কোন মৌলিক অধিকারটাকে সাসপেন্ড করা হয় পিডি এর মাধ্যমে? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতির, এইরকম কোন অধিকারটি? স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার, একদম স্বাধীনতার অধিকারকে খর্ব করা হয়। এইভাবে কিন্তু কোশ্চেন আসে, একটু ভালো করে মাথায় রাখ। তাহলে শেষবার বসেছিল পোটা। আচ্ছা এই পোটা একটা হয়েছিল, এটা কোন ঘটনার ভিত্তিতে মনে আছে? বলেছিল 2001 সালে যে হয়েছিল, অ্যাটাক হয়েছিল, পার্লামেন্টে অ্যাটাক হয়েছিল, পার্লামেন্ট অ্যাটাকের ভিত্তিতে। ভেরি গুড, তারপরেই পোটা পাস হয়েছে। ওকে, এই তো মনে আছে। ব্যাস এইরকম পড়বে, দেখবে কোনো জায়গায় কোনো কোশ্চেন আটকাবে না, একদম ব্রডলি পড়তে পারবে ঠিকঠাক। আচ্ছা, ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকে। পদাধিকার বলে চেয়ারম্যানকে কি বলা হয়? এক্স অফিসিও। এক্স অফিসিও চেয়ারম্যান। কেউ যদি পদাধিকার বলে কোনো চেয়ারম্যান বা সভাপতিত্ব পায় তাকে এক্স অফিসিও বলে। যেরকম এনডিএ এক্স অফিসিও চেয়ারম্যান কে হয়? প্রধানমন্ত্রী। পিএম হয়ে থাকে। আর আমাদের হচ্ছে এনডিসি, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, প্রধানমন্ত্রী। নীতি আয়োগ, প্রধানমন্ত্রী। প্রাইম মিনিস্টার। তাহলে এগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে, আগেই আমরা পড়েছি। এবার যদি উপরাষ্ট্রপতি না থাকে তার জায়গায় কি হয়, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান তার জায়গায় কার্য পরিচালনা করবে। কিন্তু উপরাষ্ট্রপতি না থাকলে মাথায় রাখবে, উপরাষ্ট্রপতি না থাকলে কিন্তু সেকেন্ড উপরাষ্ট্রপতি কিন্তু ডিটারমাইন বা সিলেক্ট করা হয় না। মানে একটা জিনিস দেখো, আমি একটু আগে পড়িয়েছিলাম, এখানে আরেকবার বলছি। সাপোজ প্রেসিডেন্ট নেই, ওকে, প্রেসিডেন্ট নেই, তার জায়গায় কি হলো, ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের জায়গায় চলে গেল। তার মানে সেই সময় কি হলো, ভাইস প্রেসিডেন্টের যে পোস্ট সেটা তো ভ্যাকেন্ট হয়ে গেল, খালি হয়ে গেল। তাহলে কি আবার ভাইস প্রেসিডেন্ট ঠিক মানে সিলেক্ট করা হবে? তখন কিন্তু ভাইস প্রেসিডেন্ট আর কিন্তু করা হবে না। যখন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের কাজ করবে তখন কিন্তু নো ভিপি, কোনো ভিপি থাকবে না। ওকে, কিন্তু এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তাহলে সেই জায়গায় যদি কোনো ভিপি না থাকে তাহলে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ কিন্তু ডেপুটি চেয়ারম্যান করবে। ওকে, সেই ডেপুটি চেয়ারম্যান কিন্তু রাজ্যসভার একজন মেম্বার হবে। এবং স্পিকারের ক্ষেত্রে স্পিকার না থাকলে সেই জায়গায় ডেপুটি স্পিকার স্পিকারের কাজ করবে।
ওকে, সেই জায়গায় যে ডেপুটি স্পিকার সে তার জায়গায় কিন্তু কেউ আসবে না, এটা কিন্তু একটু মাথায় রাখবে, জিনিসটা মাথায় রাখবে যে রাষ্ট্রপতি না থাকলে তার জায়গায় সেকেন্ড রাষ্ট্রপতি আবার আসবে, কিন্তু উপরাষ্ট্রপতি না থাকলে তার জায়গায় সেই টার্মের মধ্যে কোনো উপরাষ্ট্রপতি আনা হবে না। ওকে, এবার এই ডেপুটি চেয়ারম্যান দেখো সদস্যদের মধ্যে থেকে নির্বাচিত হয়। রাজ্যসভার প্রথম অধিবেশন বসেছিল 13ই মে 1952 সালে, কারণ 1952-তে প্রথমবার জেনারেল ইলেকশন বা প্রথম নির্বাচন হয়েছিল। তার কারণ কি, 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। ভারত স্বাধীন হওয়ার পরে ম্যাক্সিমাম যারা ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার যে মেম্বার ছিল তাদের বেশিরভাগকেই যে যার ডিপার্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে তারপরে 5 বছরের টার্ম, 5 বছরের টার্ম মানে 1952, এসে প্রথমবার যে আমাদের ইলেকশন কন্ডাক্ট করা হলো 1952-তে। এই জন্য রাজ্যসভার প্রথম অধিবেশন বা লোকসভার প্রথম অধিবেশন 1952-তে বসেছিল। এবার এই সিট হয় কি, রাজ্যের জনসংখ্যার অনুপাতে রাজ্যসভার আসন বন্টিত হয়। সেম লোকসভার ক্ষেত্রেও হয়, লোকসভাতেও কিন্তু সেম রাজ্যসভার যে জনসংখ্যার অনুপাতেই কিন্তু সিট ডিস্ট্রিবিউশন হয়। সর্বাধিক 550 জন লোকসভার সদস্য রূপে হয়, তার মধ্যে 530 জন হয় অঙ্গরাজ্য থেকে আর 20 জন হয় কেন্দ্র শাসিত অঞ্চল থেকে। খুব ভালো করে মনে রাখবে, 550-র মধ্যে 530 প্লাস 20, আর সেখানে 250 জনের মধ্যে কত ডিস্ট্রিবিউশন ছিল? 238-12। 238-12। এই ভাগগুলো কিন্তু একটু ভালো করে মাথায় রাখবে, যে কোনো সময় কিন্তু কোশ্চেন এভাবে আমাদের জানতে চাই। আচ্ছা, এবার লোকসভা হচ্ছে ভারতীয় সংসদের নিম্নকক্ষ, লোয়ার হাউস। এই কক্ষের প্রতিনিধিরা জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়। আমরা এক্ষুনি বললাম যে ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, সাধারণ মানুষ জনগণ প্রত্যক্ষভাবে ইলেক্ট করে লোকসভার মেম্বার, এই জন্য বেশি পাওয়ারফুল হয়। 2019 সাল অবধি 17টি লোকসভা গঠিত হয়েছে। এখন আমাদের কততম লোকসভা চলছে? 17তম না 18তম? 17তম। 17তমই চলছে, 19 থেকে 24। ওকে, এটা আবার ভাববেন না তাহলে 17তম 2019 সাল অব্দি, বর্তমানে 18, সেরকম নয় কিন্তু। কারণ এখন আমাদের লোকসভার টার্ম চলছে 2019 থেকে 2024। ওকে, যাই হোক 2024-এর পরে আবার কি হয়, কি মনে হয়, মোদী গভর্নমেন্ট থাকবে না পাল্টে যাবে? থাকবে স্যার। থাকবে, থাকবে, কেউ তো নেই আর। না কেউ আর থাকাই নেই, ভালো। না থাকাই ভালো। আচ্ছা, ওকে, যাই হোক। তো লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর, 5 বছর পরে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হতে পারে। আর এটাই আমি বলছিলাম, লোকসভা নিম্নকক্ষ মেয়াদ 5 বছর হলেও রাষ্ট্রপতি চাইলে জরুরি অবস্থার সময় লোকসভা আগেই ভেঙে দিতে পারেন, অথবা মেয়াদ 1 বছর অর্থাৎ 6 মাস করে বাড়াতে পারে, টার্ম 6 মাস বাড়াতে পারে। এবার একবারই, তবে জরুরি অবস্থার মধ্যে 1 বছর বাড়ানো যায়। আচ্ছা, 5 বছর থেকে 6 বছর লোকসভা রাজ্যসভার টার্ম বাড়ানো হয়েছিল একবার, কত সালে? কত সালে বাড়ানো হয়েছিল কত লোকসভার? সালে মনে নেই, ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল ইন্দিরা জরুরি অবস্থায়। জরুরি খেয়াল অবস্থার ভুলে কথা গেছি। বলছি না আমি, জরুরি অবস্থার কথা বলছি না আমি, বলছি যে লোকসভার টার্ম, যে আমাদের লোকসভার যে মেয়াদকাল, সেটা 5 বছর থেকে 6 বছরই হবে। মানে জরুরি অবস্থার সময় নয়, এমনি 5 হ্যাঁ, বছর এক থেকে বছর 6 বছর একবার হবে। হয়েছিল। 42 অ্যামেন্ডমেন্ট হ্যাঁ হ্যাঁ। 42nd অ্যামেন্ডমেন্ট, যেটা 1976-এ, 1976 সালে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, যেটা কি নামে পরিচিত? মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন। সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করেছিল, কিন্তু সেটাকে আবার বন্ধ করে দেওয়া হলো কবে? 44 অ্যামেন্ডমেন্ট 1986। 44 মানে 1978 সালে 44 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে বন্ধ করে দেওয়া হলো। পিএম মোরারজি দেশাই। মোরারজি দেসাই। ভেরি গুড। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু খুব মাথায় রাখবে, পার্লামেন্ট চ্যাপ্টার, এই যে চ্যাপ্টারগুলো, এই জায়গাগুলো কিন্তু ভেরি ভেরি ভাইটাল। ওকে, রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা দেখো 245 জন এবং লোকসভার 543 জন। 545 নয় কিন্তু 543, কারণ অ্যাংলো ইন্ডিয়ান এখন নেই। ওকে, এই জন্য 543 আর 245। এর মধ্যে এসসি দের জন্য, সিরিল কাস্টদের জন্য থাকে 84। ভেরি 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 ইম্পর্টেন্ট। এসসি এসটি দের জন্য কতগুলো সিট, প্রচুর ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকেই জানে লোকসভা রাজ্যসভার সিটগুলো আমরা মুখস্থ করে নিই, কিন্তু এসসি এসটি দের জন্য কতগুলো সিট এটা কিন্তু আমরা মনে রাখি না। এই জন্য কোশ্চেন কিন্তু বেশি আমাদের এই জায়গাগুলো থেকে থ্রো করবে, যে এসসি এসটি দের জন্য কতগুলো সিট সংরক্ষণ করা হয়। এসসি দের জন্য 84 আর এসটি দের জন্য 47, 47। ওকে, এবার আমাদের যেটা পড়তে হবে সেটা সংসদের ক্ষমতা, যে পার্লামেন্টের কি কি ক্ষমতা রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে হবে। যে পার্লামেন্ট, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড একটু ধরো তো ব্যাপারটা।
ওকে, আচ্ছা শুনতে পাচ্ছ প্রত্যেকে? হ্যাঁ স্যার। ওকে ওকে, আচ্ছা এবার আমরা ডিসকাস করব পার্লামেন্টের ক্ষমতা সম্পর্কে, যে সংসদের কি কি ক্ষমতা রয়েছে। যে পার্লামেন্টের ক্ষমতার মধ্যে আমরা অলরেডি বললাম সংসদীয় শাসন ব্যবস্থায় সংসদই হলো যাবতীয় ক্ষমতার অধিকারী, মানে সমস্ত পাওয়ার পার্লামেন্টের মধ্যে রয়েছে। কি কি ক্ষমতা রয়েছে সেগুলো আমরা একটু ডিসকাস করব। প্রথম রয়েছে আইন সংক্রান্ত ক্ষমতা। বললাম পার্লামেন্ট সংবিধানে উল্লেখিত যে কেন্দ্রীয় তালিকা এবং যুগ্ম তালিকাভুক্ত যে কোনো বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। কেন্দ্রীয় তালিকা মানে আমাদের ইউনিয়ন লিস্ট, আর যুগ্ম তালিকা যেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। ওকে, আচ্ছা কনকারেন্ট লিস্টের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ঝটপট? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে, বাহ ভেরি গুড। কনকারেন্ট লিস্টের ধারণা অস্ট্রেলিয়া থেকে নেওয়া আছে। রেসিডিউয়ারি পাওয়ার? কানাডা। কানাডা। এই তো, এইভাবে অ্যান্সার করবে, প্রত্যেকের কাছ থেকে অ্যান্সার চাই। এগুলো কিন্তু ঝটপট যে কোনো সময় আমি যে কোনো জায়গায় এরকম টুকটুক জিজ্ঞেস করবো, প্রত্যেকে একটু অ্যান্সার করার চেষ্টা করবে। ওকে, এইভাবে যদি পড়ো, শুধু এইভাবে না, যখন রেডি করবে নিজেকে এমন যে কোনো সময় যে কোনো কোশ্চেন যেন তোমাকে মানে ভয় না পাইয়ে দেয়, যে কোনো সময় এভরি টাইম প্রিপেয়ার থাকবে। ওকে, তো ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্টের বিষয়ে আইন প্রণয়ন করতে পারে ভারতের পার্লামেন্ট। বিশেষ কিছু ক্ষেত্রে ভারতীয় সংসদ রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন প্রণয়ন করতে পারে। তবে সেই জায়গায় আমাদের কি হয়, রাজ্যসভার অর্ডিনেন্স, রাজ্যসভার একটা রেজলিউশন বলে, সেটা লাগে। তো আমরা ডিসকাস করব সেগুলো নিয়ে। আমি তোমাদের অলরেডি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমরা এই বাংলায় নোটটা কমপ্লিট করার পরে দুটো ক্লাসে আমরা বাংলায় নোটটা কমপ্লিট করব। তারপর আমি তোমাদের ইংলিশ ভার্সনে পার্লামেন্টের একটা চ্যাপ্টার করাবো, এই চ্যাপ্টারটাই করাবো, কিন্তু তার নোটসের যে সাজানোটা সম্পূর্ণ আলাদা রকম হবে। ওখানে আমি সাজাবো সম্পূর্ণ অন্যভাবে, এবং সেইটা কিন্তু একটু ভালো করে পড়বে। আমি অন্যান্য চ্যাপ্টার গুলো অতটা ইম্পর্টেন্ট নয়, একসাথে করেও করতে পারো, বাট পার্লামেন্ট চ্যাপ্টারটা আমি তোমাদের জন্য ইংলিশ ভার্সন একটা স্পেশাল ভাবে একটা নোট করব, সেটা তোমরা করবে। দুটো নোটসই কিন্তু ভালো করে পড়বে, তাহলে দেখবে পার্লামেন্টটা সবথেকে একদম 100% ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা এবার দেখো, বলছি যে সংসদের অধিবেশন বন্ধ থাকাকালীন রাষ্ট্রপতি জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি করলে সংসদের পরবর্তী অধিবেশনে ওই আইনটা পেশ করতে হয় এবং সংসদ কর্তৃক অনুমোদন করতে হয়। এটা আমি অলরেডি বলেছিলাম যে অর্ডিন্যান্স, আচ্ছা এখানে বলেছিলাম একটা অর্ডিন্যান্স সর্বাধিক কতদিন অবধি জারি থাকতে পারে? 6 মাস 6 সপ্তাহ। শুধু 6 মাস না, শুধু 6 মাস, শুধু 6 সপ্তাহ? 6 মাস 6 সপ্তাহ। একদম 6 মাস 6 সপ্তাহ, এটা প্রত্যেকে ভাববে 6 সপ্তাহ বা বলবে 6 মাস, এটা নয়। সর্বাধিক বলা হয়েছে 6 মাস 6 সপ্তাহ, কারণ দুটো অধিবেশনের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ থাকে 6 মাস, এবং তারপরে অধিবেশন বসার পরে সেটা 6 মাসের 6 সপ্তাহের মধ্যে সেটাকে পাস করতে হয়। এই কারণে 6 মান্থ 6 উইক একসাথে করবে। ওকে, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে, আমি বলেছিলাম ডাউট এগুলো ক্লিয়ার করে করবে, কোনো কোশ্চেন আটকাবে না, একদম 100% ক্লিয়ার হতে থাকবে। ওকে, আচ্ছা এতটা বললাম, এর মধ্যে কোনো কিছু যদি ডাউট থাকে বলো, কোনো জিনিস যদি বুঝতে না পারো বলো। স্যার তারপর বর্তমানে লোকসভার সদস্য বলে 550 না বলে 543 বলবো? 550 না বলে 543? আচ্ছা, এই জায়গাটা বুঝতে পারো নি, আচ্ছা আমি বলে দিচ্ছি। দেখো, যদি বলে বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা কত, বর্তমানে সদস্য সংখ্যা যদি জিজ্ঞেস করে তখন বলবো 543। আর যদি বলে বর্তমানে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত, তখন বলবো 550। এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। সর্বাধিক কথাটা যদি বলে যে কতজন সর্বাধিক থাকতে পারে, তখন 550 জন। বর্তমানে কতজন আছে? 543 জন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা ডিসকাস করব সংসদের, যে আমরা আইন সংক্রান্ত ক্ষমতা ডিসকাস করেছি, এবার আমরা ডিসকাস করব সংসদের শাসন সংক্রান্ত ক্ষমতা। শাসন সংক্রান্ত ক্ষমতার মধ্যে কি, দেশের শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। শাসন বিভাগ মানে যারা হচ্ছে শাসন বিভাগের মধ্যে, কে কে পড়ছে শাসন বিভাগের মধ্যে? নাম্বার 1 বলো। আরে বাবা, প্রেসিডেন্ট সবার উপরে, রাষ্ট্রপতি, লোকসভা, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। হাইকোর্ট কখনো শাসন বিভাগের মধ্যে পড়ে? গুবলেট হয়ে গেছে, অ্যান্সার গুবলেট হয়ে গেছে। আমাদের 3টে পাওয়ার থাকে, আমাদের যে সমস্ত কাজ হয় সবকিছু সেটা 3টে ভাগে হয়। কি কি 3টে পাওয়ারে থাকে? পাওয়ার ডিস্ট্রিবিউশন দেখি, বেসিক জিনিস। ফার্স্ট হয় কি? এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি। এক্সিকিউটিভ
নেক্সট legislative, judiciary. লেজিসলেটিভ, আর নাম্বার 3 জুডিশিয়ারি। ওকে, এই তিনটে পার্থক্য একই সঙ্গে মানে জুড়ে দিলে সমস্যা হয়ে যাবে। এক্সিকিউটিভের মধ্যে থাকে আমাদের পিএম, তারপর প্রেসিডেন্ট, এরা থাকে এক্সিকিউটিভ, যেটাকে আমরা বলি শাসন বিভাগ। লেজিসলেচারের মধ্যে থাকে আইন বিভাগ, মানে যারা আইন তৈরি করে, মানে লোকসভা রাজ্যসভা। আর জুডিশিয়ারির মধ্যে থাকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, আর যা কোর্ট বানাবে তুমি সবকিছু, লোক আদালত থেকে শুরু করে বাকি যা বানাবে সবকিছু। তিনটে পার্টে থাকে, তাহলে একে অপরের সাথে গুলিয়ে দেবেন। ওকে, গুলিয়ে যাবে, এইসব গুলিয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। স্যার পিএম তো হচ্ছে এক্সিকিউটিভ অ্যাজ ওয়েল অ্যাজ লেজিসলেটিভও বলা যায়, লেজিসলেচার। পিএম কে লেজিসলেচারের মধ্যে বলতে চাইছো যে পিএম হচ্ছে লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে, এর মধ্যে দুটোই তো হবে, লেজিসলেটিভ এক্সিকিউটিভ দুটো রোলই তো প্লে করে পিএম। প্লে করে, কিন্তু কোশ্চেনটা তুমি ভালো করেছো, কিন্তু পিএম কে লেজিসলেটিভের মধ্যে অ্যাকচুয়ালি লেজিসলেটিভের মধ্যে কোনো একজন পার্সনকে বা কোনো রকম পোস্টকে ডিনাই, মানে কিন্তু করে না, বুঝতে পারছো? যেমন মুখ্যমন্ত্রী বলো, তারপর যে কোনো মন্ত্রী বলো, এরা সব কিন্তু এক্সিকিউটিভের মধ্যে, মানে একটা পোস্ট যেটা করছে। আর লেজিসলেটিভ মানে যেটা আইন হিসাবে, যেখানে ল তৈরি হয়, মানে একজন আইন তৈরি করবে, একজন আইন পালন করবে, আর একজন সেই আইনটাকে রক্ষা করবে। বুঝতে পারছো শাশ্বতী আমি কি বললাম? আইন তৈরি করে তো সচিব না, সে আপনি বলেছিলেন। আইন তৈরি করবে সচিব কেন হবে? যে ল তৈরি করে, বলেছো ভালো, বলছি দেখো, ল যে ক্যাগ নাকি এটা বলেছিলেন বেশ। ক্যাগ হচ্ছে, ক্যাগ আলাদা জিনিস, ক্যাগ হচ্ছে কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল। এ শুধু হিসাব পরীক্ষক, মহাগণনা পরীক্ষক বলা হয় একে। ক্যাগের সাথে গুলিয়ে ফেলবে না, ক্যাগ হচ্ছে শুধু অডিট করে, এর বাইরে কিছু। আইনটা বানায় কে? আইন দেখো, আইন বানায় কি, আইনের প্রসিডিওর আছে। আচ্ছা, আইনের প্রসিডিওরটা আমি পরে বলি, এখানে আমাদের আছে কিভাবে আইন হয়। বই দেখেছিলাম যে ভারতীয় শাসন ব্যবস্থায় লেজিসলেটর আর এক্সিকিউটিভ একই, মানে একই ব্যক্তি করে, মানে সংসদরা একই সাথে করে, ওরাই আইন প্রণয়ন করে, আবার ওদেরই তো এক্সিকিউশন পাওয়ার থাকে। কোথায় একটা দেখেছিলাম, আমার মনে পড়ছে না, বইয়ে না কোথায় দেখেছিলাম। আচ্ছা, বলছো যখন আচ্ছা ঠিক আছে, দেখো বলেছো যখন আমি একটু মাথায় রাখছি, তুমি তবু আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রেখে দিবে তো এটা, ঠিক আছে? যদি কোথাও দেখতে পাও বা আমাকে একটু মেসেজে রেখে দেবে। আমি তোমাদের ইংলিশ ভার্সনটা যখন করাবো, লক্ষ্মীকান্ত থেকে আমি রেডি করে, অনেকটা রেডি রয়েছে, তো সেখান থেকে আমি করাবো, ওখানে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, না আমার যতদূর মনে হয় দুটো একসাথে হবে না, জুড়বে না, কারণ এক্সিকিউটিভ আর হচ্ছে আমাদের জুডিশিয়াল, এক্সিকিউটিভ আর আমাদের পার্লামেন্টারি যে এটা রয়েছে, এটা কিন্তু সংসদ, এটা কিন্তু একসাথে হয় না। লেজিসলেচার আর এক্সিকিউটিভ কিন্তু একসাথে কাজ করতে দেয় না, এই কারণেই তো সেপারেশন করা হয়েছে না, যে আইন বিভাগকে শাসন বিভাগ থেকে ভাগ, মানে ডিফারেন্ট করা হয়েছে না, এই কারণেই তো করা হয়েছে। কারণ যে আইন তৈরি করবে সেই যদি আইনের মানে পালন করে, তাহলে সেই জায়গায় সমস্যা তো হবে না। ব্যাপারটা বুঝলে শাশ্বতী, কি বললাম? এবার কোন কি কি রেসপেক্টে বলেছে সেটা মানে প্রপারলি যদি বুঝতে না পারা যায়, এটা একটু সমস্যা। মানে কি রেসপেক্টে, হয়তো কোনো রেসপেক্টে, মানে কোনো কিছু আর্টিকেলের মধ্যে এক্সপ্লেন করার সময় হয়তো কিছু বলেছে, কিন্তু প্রপারলি মানে যে প্রেসিডেন্ট, মানে প্রাইম মিনিস্টার, যে এক্সিকিউটিভ আর জুডিশিয়ার, এক্সিকিউটিভ আর লেজিসলেচার বোধ ক্ষমতায় থাকবে, সেটা কিন্তু হয় না জেনারেলি। ওকে, যাই হোক, এটা একটু দেখতে হবে কিভাবে এক্সপ্লেন করেছে তার বেসিসে বলা। যাই হোক, তো এখানে আমরা যেটা বলছিলাম শাসন সংক্রান্ত ক্ষমতা, শাসন বিভাগকে কন্ট্রোল করে থাকে সংসদ, মানে কোনো এই যে বলো প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে, গভর্নরকে, সিএম কে আমাদের শাসন বিভাগ বা সংসদ কন্ট্রোল করে থাকে, যে তারা যদি ঠিকঠাক ভাবে, কোনো মন্ত্রী যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়ে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে পারে। তাহলে এইভাবে সংসদ কি করে, আমাদের শাসন ক্ষমতাকে পরিচালনা করে থাকে, মানে কন্ট্রোল করে থাকে। আর সংসদ কি করে, মন্ত্রিসভা গঠনে বিশেষ ভূমিকা, যে আমাদের মন্ত্রিসভা কাউন্সিল অফ মিনিস্টার গঠনে কম, কাউন্সিল অফ মিনিস্টার গঠন করতেও সংসদের ভূমিকা রয়েছে, সংসদ থেকেই কম গঠিত হয়। এবার মন্ত্রিসভা তার সমস্ত প্রকার কাজের জন্য ভারতীয় সংসদ তথা লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। তাহলে এটাকে দায়িত্বশীল থাকে লোকসভার কাছে সংসদ। আর লোকসভার শাসক দল আস্থা হারালে সমগ্র মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হয়, কালেকটিভলি রেসপন্সিবিলিটি বলা হয়। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করি, একটা কোশ্চেন আমি তোমাদের জিজ্ঞেস করে দেখি কে অ্যান্সার করতে পারো। দেখি, একটু ঠান্ডা মাথায় জিজ্ঞেস করবে, বলবে যে মিনিস্টার, একজন মন্ত্রী, ওকে একটু ভালো করে দেখো, একটা মিনিস্টার বা একজন মেম্বার অফ পার্লামেন্ট বা একজন এমপি,
একজন মিনিস্টার বা একজন এমপি, জেনারেলি এমপিটা হবে না, এমপি বাদ দাও, একজন মিনিস্টার রেসপন্সিবল থাকে কার কাছে বলো তো? মিনিস্টার একজন রেসপন্সিবল থাকে কার কাছে? প্রাইম মিনিস্টারের কাছে। প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের কাছে। আচ্ছা, প্রাইম মিনিস্টারের কাছে একটা মিনিস্টার রেসপন্সিবল থাকে মন্ত্রিসভার কাছে। মন্ত্রিসভার কাছে। ওকে, স্যার পার্লামেন্টের কাছে। পার্লামেন্টের কাছে। প্রেসিডেন্ট নইলে প্রাইম প্রেসিডেন্টই হবে। বলো বলো। প্রেসিডেন্ট নইলে প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট নাহলে প্রাইম মিনিস্টার। আচ্ছা, তাহলে আমি একটু একটু ভালো করে আরেকটু ক্লিয়ার ভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করি, দেখি তাহলে অ্যান্সার কিরকম আছে। এ মিনিস্টার, ওকে, এ মিনিস্টার ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু হুম, ওকে, আর এ মিনিস্টার, আমি বলছি দাঁড়াও, আর মিনিস্টার এটা হচ্ছে সেপারেটলি, মানে ইন্ডিভিজুয়ালি, সরি সেপারেটলি না বলে ইন্ডিভিজুয়ালি, ওকে, ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল টু হোম। দুটো গ্যাপে একই জিনিস হবে না, ডিফারেন্ট হবে, বল? স্যার ডিফারেন্ট হবে, কালেকটিভলি লোকসভা, ডিফারেন্ট হবে, কালেক্টিভলি লোকসভা। প্রেসিডেন্ট। হ্যাঁ স্যার। কালেকটিভলি হবে লোকসভা, আর ইন্ডিভিজুয়ালি হলে হবে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। ব্যাস, আমি এই কথাটাই জানতে চাইছি। একজন মিনিস্টার যে হয় কালেকটিভলি রেসপন্সিবল থাকে লোকসভার কাছে, কারণ তার জন্য টোটাল লোকসভা ভেঙে যেতে পারে, বাট হি ইজ ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল টু দা প্রেসিডেন্ট। দুটো যেন মাথায় থাকে, দুটো কিন্তু পরীক্ষায় এমসিকিউতে গড়বড় হওয়ার বিকজ প্রবল তাকে অ্যাপয়েন্ট করছে প্রেসিডেন্ট। বিকজ তাকে অ্যাপয়েন্ট। আচ্ছা, আমি এটা কি আগের দিন বলেছিলাম তোমাদের এমসিকিউ করানোর সময়? একটা এমসিকিউ হয়েছিল এই হ্যাঁ ধরনের। স্যার, Okay, এটা okay. হয়েছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমি এটা ক্লিয়ার করে দিয়েছি, বাহ ভালো, তাহলে ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। আমি ভাবলাম হয়তো ক্লিয়ার করা হয়নি, ব্যাস তাহলে ঠিক আছে। ওকে ওকে, এবার দেখো তাহলে অর্থ সংক্রান্ত এবার ক্ষমতা, রাষ্ট্রপতির আমাদের পার্লামেন্টের কাছে কি অর্থ সংক্রান্ত ক্ষমতা আছে? ভারতের সংসদের অনুমোদন ব্যতীত কোনো সরকারি কর, ভারতীয় সংসদের অনুমোদন ব্যতীত কোনো রকমের সরকারি কর ধার্য করা, সংগ্রহ করা বা ব্যয় করা যায় না। তার মানে ভারতের সংসদ যদি অনুমোদন না দেয় তাহলে কিন্তু কোনো ধরনের ট্যাক্স অ্যাডপ্ট করা যায় না, কোনো ধরনের ট্যাক্সকে খরচ করা যায় না বা বন্ধ করা যায় না। যে কোনো অর্থ বা টাকা সংক্রান্ত যে কোনো ব্যাপার পার্লামেন্টের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এবার এই অর্থ সংক্রান্ত ব্যাপার জেনারেলি দুটো ভাবে হয়, একটা হয় আমাদের অর্থ বিলের মাধ্যমে, এবং এই অর্থ বিলেরই একটা বড় পার্ট বা মেজর পার্ট হচ্ছে আমাদের বাজেট। আমরা রিসেন্টলি বাজেটটা পড়লাম, আমাদের পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারে একদম খুব ভালোভাবে বাজেটটা পড়েছি। তো এখানে বাজেটটা ওখানে পড়েছি, আর এখানে আমরা বাজেট সম্পর্কে কিভাবে বাজেট উত্থাপন হয় পার্লামেন্টে সেটা পড়বো। তাহলে দেখো পুরো একদম টাটকা টাটকা পড়া হয়েছে বাজেটটা ওখানে, এখানে আমরা আরো টাটকা টাটকা পড়ে নিই, তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। এবার বাজেট হচ্ছে এক ধরনের মানি বিল, যেটা কিন্তু লোকসভায় উত্থাপিত হয় এবং লোকসভাতেই প্রথমে পাস হয়, এবং সেই অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার কিন্তু কোনো রকমের সে থাকে না। মানে রাজ্যসভা সেই জায়গায় যদি কোনো রকমের রিকমেন্ডেশন দেয় যে হ্যাঁ আমার এটা ভালো লাগছে না, এর জায়গায় এটা করুন, তখন লোকসভা সেটা অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে, সেই জায়গায় সেটা লোকসভার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। মানি বিলের ক্ষেত্রে এই জন্য রাজ্যসভার কোনো পাওয়ার থাকে না, লোকসভা সর্বোচ্চ ক্ষমতা ভোগ করে থাকে যে কোনো মানি বিল বা অর্থ বিলের ক্ষেত্রে। ওকে, আর বাজেট কিন্তু ইজ এ ওয়ান টাইপ অফ মানি। ওকে, এবার কোন বিলকে মানি বিল বলবো, কোন বিলকে মানি বিল বলবো না, মানি বিলের জন্য কার অনুমোদন প্রয়োজন, মানি বিল করতে গেলে কতদিনের মধ্যে হয়ে থাকে, সেগুলো আমরা এই চ্যাপ্টারে ডিটেলস পড়বো। এখানে আমি বলছি না, মানি বিল আমাদের পরে রয়েছে, টপিকের মধ্যে রয়েছে। এবার কিছু কিছু জিনিস যেমন সরকারি হিসাব কমিটি, আনুপাতিক ব্যয় হিসাব কমিটি, মহাগণনা পরীক্ষকের নিয়োগ। মহাগণনা পরীক্ষক মানে কি? আমি একটু এক্ষুনি যেটা বললে, ইলেকশন কমিশনার। ক্যাগ। তো এটাই তো বললাম, ক্যাগ, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, মহাগণনা পরীক্ষক, এটাকেই বলা হয় ক্যাগ। স্যার কন্ট্রোলার, আইনিটা মনে পড়েছে, অ্যাটর্নি জেনারেল আর অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেল আইনি আর আর রাজ্যের হলে অ্যাডভোকেট জেনারেল। জেনারেল। অ্যাডভোকেট জেনারেল, বা এই তো মহাগণনা পরীক্ষক মানে ক্যাগ এর কথা বলা হচ্ছে। যে ক্যাগ সম্পর্কে আমরা পড়বো, আমাদের আলাদা যেরকম অ্যাপয়েন্টমেন্টাল পোস্ট রয়েছে তার মধ্যে ক্যাগ পড়বো, বেশি কিছু না। ক্যাগ সম্পর্কে আমরা মানে একটা ক্লাসেই অনেকগুলো পোস্ট সম্পর্কে পড়বো, ক্যাগ সম্পর্কে, ইলেকশন কমিশন সম্পর্কে, নীতি আয়োগ সম্পর্কে, এগুলো কনস্টিটিউশনাল বডির মধ্যে, ওগুলো আমরা পড়বো, ওগুলো আমরা পরে পড়বো, ওগুলো থেকে বেশি কোশ্চেন আসে না। কন্ট্রোলার জেনারেল, সলিসিটর জেনারেল, তো এগুলো আমরা পড়বো, ধীরে ধীরে পড়বো। তো তোমাদের যদি কিছু মাথায় আসে মাঝে মাঝে আমাকে দু একটা কোশ্চেন জিজ্ঞেস করে নিতে পারো, বাট ব্রডলি আমরা পরে ডিসকাস করবো। বিভিন্ন ঘাঁটবে, বিভিন্ন জায়গায় ঘাঁটবে কোশ্চেন, এমসিকিউ ঘাঁটো, যত ঘাঁটবে, তোমাদের অলরেডি অনেকটা পড়া হয়ে গেছে,
একটু ঘাঁটো, প্রচুর কোশ্চেন ঘাঁটো, যা সমস্যা হবে লিখে রাখবে, ক্লাসে আমাকে একটু জিজ্ঞেস করে নিও। ওকে, তোমরা এমনি জিজ্ঞেস করো, হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো। এবার সবসময় দেখো অ্যান্সার দেওয়া পসিবল হয় না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। তো তো তোমরা একটু খাতায় নোট ডাউন করে রাখবে, যেটা বুঝতে পারবে না ক্লাসে আমাকে একটু জিজ্ঞেস করে। ওকে, আচ্ছা, তো এদের অ্যাপয়েন্টমেন্ট এবং সংসদের যে নিম্নকক্ষ লোকসভার অর্থ সংক্রান্ত বিষয় আমাদের পার্লামেন্টের মধ্যে। কিছু কিছু ব্যয় হয় যেতে কিন্তু সংসদের অনুমোদন লাগে না, অনুমোদনবিহীন ব্যয়, মানে তাতে পার্লামেন্ট তাতে দিতে হবে বা পার্লামেন্ট সেটা এগ্রি করবে সেরকম না, সেটা হতেই থাকবে। যেমন কি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির যে ভাতা বা বেতন হয়ে থাকে, স্যালারি অ্যালাওয়েন্স হয়ে থাকে, সেটা এমনি হয়। সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা এমনি হয়। রাজ্যপাল, স্পিকার, তারপর কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশনের সভাপতি, এটা কি কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক সমীকরণ কমিশন, দূর তোমাদের কি বলবো, ইউপিএসসি। ইউপিএসসি। ও, বাংলা পড়ছো, বাংলায় দেখছো, বলবে তো ইউপিএসসি। কেন্দ্রীয় রাষ্ট্র কর্তৃক কমিশন মানে ইউপিএসসি, আর রাজ্য রাষ্ট্র কর্তৃক কমিশন মানে পিএসসি। পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তো এদের যে বেতন বা ভাতা হয়ে থাকে সেগুলো সংসদের অনুমোদন লাগে না, সেই জায়গায় পার্লামেন্টের এগুলো ডাইরেক্টলি থাকে, বলা থাকে। আচ্ছা, এবার জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতার অনুমোদন আমাদের পার্লামেন্ট দিয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে সংসদে জরুরি অবস্থা থাকে, যে রাষ্ট্রপতি যদি দেশে জরুরি অবস্থা জারি করে তাহলে 1 মাসের মধ্যে তার সংসদের দ্বারা অনুমোদিত হওয়া প্রয়োজন। পড়েছি আমরা অলরেডি এটা সম্পর্কে, জরুরি অবস্থা জারি করলে 1 মাসের মধ্যে, যেটা আমাদের দেশীয় জরুরি অবস্থা। আর্টিকেল কত, আর্টিকেল কত, 300, 352। এক সেকেন্ড, হ্যাঁ 352, 352 নম্বর আর্টিকেল। ওকে, কি হলো আবার, আচ্ছা আচ্ছা, যদি রাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থা দেখা যায়, যেটা স্টেট এমার্জেন্সি, কত 356, 350, আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হলে 360, 362 নয়, 360, 360। ওকে, তিনটে আমাদের আমাদের হচ্ছে এমার্জেন্সি প্রভিন্সেস রয়েছে, 352, 356, 360। তাহলে এই জায়গাগুলো, এর ক্ষেত্রে রাজ্যের, দেশের হলে 1 মাস, রাজ্যের হলে 2 মাস, আর জরুরি অবস্থায় যে কোনো জরুরি অবস্থার আগে সংসদের অনুমোদন কিন্তু প্রয়োজন রয়েছে। এটা কিন্তু এই যে সংসদের যে অনুমোদন প্রয়োজন রয়েছে, এটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাউন্ডেড করা হয়েছে? 44 অ্যামেন্ডমেন্ট। 44, 44 না 42? 42 তে মৌখিক হয়েছিল, 44 এ রিটেন হয়েছিল। 44 এ রিটেন হয়েছিল। দেখো একটা জিনিস মনে রাখবে, যে এই অ্যামেন্ডমেন্ট দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট ছিল আমাদের। 42 তে যেটা ছিল সে সংসদের মৌখিক অনুমোদনের ভিত্তিতে হবে, এবং তার সাথে সাথে কিন্তু কখনোই যে বললো মৌখিক বা লিখিত যেভাবেই করো কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা কিন্তু আর পার্লামেন্ট থেকে যখনই এটা চলে যাবে রাষ্ট্রপতির কাছে, তখন কিন্তু প্রেসিডেন্ট কিন্তু এটাকে সেন্ড ব্যাক করতে পারবে না। মানে প্রেসিডেন্ট কিন্তু সেন্ড ব্যাক করতে পারবে না, নো সেন্ড ব্যাক। 42 তে যে প্রেসিডেন্টকে বলে দেওয়া হয়েছে মৌখিক অথবা লিখিতভাবে যেভাবেই প্রেসিডেন্টকে দেওয়া হোক, প্রেসিডেন্ট কিন্তু কখনোই সেটা সেন্ড ব্যাক করতে পারবে না। কিন্তু 44 এ করা হলো যে লিখিত অথবা সেখানে আর মৌখিক ব্যাপারটা থাকলোই না, টোটালি লিখিত এলো, কিন্তু সেই জায়গায় একটা জিনিস অ্যাড করা হলো কি, ওয়ান টাইম সেন্ড ব্যাক। মানে জরুরি অবস্থা জারি করে বা পাস করে পার্লামেন্ট যখন দিল, তখন একবার সেন্ড ব্যাক করার পারমিশন, মানে প্রেসিডেন্ট যদি মনে করে একবার পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে, সেকেন্ড টাইম কিন্তু হবে না। বুঝতে পারলাম শাশ্বতী, মাথায় থাকবে? এটা 44 এর, এটা 44 এর ব্যাপার। ওকে, 44 আর 46 দুটো অ্যামেন্ডমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের অ্যামেন্ডমেন্ট গুলো আমি পড়াবো ডিটেলসে, যেগুলো ইম্পর্টেন্ট ভালো করেই পড়াবো সেই জায়গাগুলো, এগুলো কিন্তু একটু ভালো করে মাথায় রাখবে। আমি জন্য বলছি লাইভ ক্লাসগুলো যতটা সম্ভব, বিশেষ করে কনস্টিটিউশন করার চেষ্টা করবে, কারণ প্রচুর জিনিস ডিসকাস হবে। ওকে, এবার দেখো সংবিধান সংশোধনের ক্ষমতা। যে আমরা জানি সংবিধানের 368 নম্বর ধারা অনুসারে ভারতের সংবিধান সংশোধনের ক্ষমতা রয়েছে ভারতীয় সংসদের উপর, এবং কয়েকটি ধারা সংশোধন করতে গেলে পার্লামেন্টের জন্য রাজ্য আইনসভার 50% সমর্থন প্রয়োজন। কোন কোন গ্রাউন্ডে বলেছিলাম, দেখি কতটা মনে আছে? মৌলিক কাঠামো। বাহ, ভেরি গুড। মৌলিক কাঠামোর যদি পরিবর্তন করতে চাই, তখন রাজ্য আইনসভার 50% সমর্থন প্রয়োজন হয়। সেগুলোকে কি কি বলেছিল মনে আছে? স্যার ওই ফেডারেল স্ট্রাকচার। আচ্ছা ঠিক আছে, সিম্পল মেজরিটি মানে কত পার্সেন্ট?
মোর দেন 50%। 50%। 50 নয়, 51। মোর ওকে, দেন 50। মোর দেন 50, 51। এবার দেখো দুটোর মধ্যে কি পার্থক্য, যেটা তোমাদের গুলায় দেখো, যেটা তোমাদের একটা গুলায়, এখানে একটা ভালো জিনিস বলে দিচ্ছি দেখো। যখন মেজরিটি ভোটের ক্ষেত্রে হবে, সিম্পল মেজরিটি যখন হবে, যখন কোনো একটা বিলের ক্ষেত্রে হবে, তখন কিন্তু লাগবে কত, 51%। আর তোমরা গুলাও যার সাথে, সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যে ম্যাজিক ফিগারটা বলা হয় সেটা হয় 50+1। এবার বলবে স্যার 50+1 মানে কি তো 51? না, সেটা কিন্তু নয়, মানে 50% ভোট প্লাস একটা ভোট হলেই হবে, আর এখানে 51% ভোট হবে। মানে বুঝতে পারলে জিনিসটা, 50 ভোট প্লাস একটা ভোট, মানে যদি 1000 জন থাকে, 1000 জনের 50% মানে 500 জন, 500 জন প্লাস একজন, 500 জন প্লাস একজন, মানে 500 একটা যদি ভোট প্রেসিডেন্সিয়াল ইলেকশনে পেয়ে যায়, সে কিন্তু হয়ে গেল। কিন্তু বিলের ক্ষেত্রে 1000 জন যদি হয়, তখন কিন্তু ভোট 500 একটা ভোট হলে কিন্তু হবে না, তখন ভোট লাগবে 510টা। 51%। বুঝতে পারলে দুটোর পার্থক্য, 50+1 আর 50, আমি 51। তো ভাবতাম যে 50% অ্যাবাভ হলেই সিম্পল মেজরিটি, না, 51% হতে যায়। 51% 50% অ্যাবাভ নয়, 51% মেজরিটি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সিম্পল মেজরিটি। স্পেশাল মেজরিটি কত হয়? 2/3 অফ দ্য লোকসভা। 2/3 মেম্বার হয়। আর একটা হয় সিম্পল মেজরিটি উইথ স্টেট লেজিসলেচার, ওটা হচ্ছে 3 নম্বর টাইপ হয়। সেটা হচ্ছে আমাদের লাস্টের ব্যাপারটা, যেটা জেনারেলি মৌলিক কাঠামো যেগুলো হয়, যার মধ্যে আমাদের রয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতা, যেগুলো আমাদের মৌলিক, বা সংবিধান সংশোধনের যে ক্ষমতা, সেটা যে পার্লামেন্টের হাতেই রয়েছে। এই পদ্ধতিটাই যদি পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের মৌলিক কাঠামোর পরিবর্তন করতে হবে, তাহলে সেগুলো আমাদের মৌলিক কাঠামোর মধ্যে পড়ে। ওকে, তাহলে এগুলোর পার্লামেন্টের অ্যামেন্ড করার ক্ষমতা আমাদের আমাদের সংসদের রয়েছে। ক্লিয়ার? ওকে, এবার দেখো যে সংবিধানের এই যে সংসদের সদস্যদের কিছু বিশেষ অধিকার থাকে। কি কি অধিকার? 107 নম্বর আর্টিকেল অনুযায়ী সংসদরা, যারা সংসদ হয়, পার্লামেন্টের মেম্বার হয়, তারা কিছু বিশেষ অধিকার ভোগ করে থাকে। কিরকম অধিকার? যে ব্যক্তিগত অধিকার ও অব্যাহতি। ব্যক্তিগত অধিকার বলতে কিছু কিছু ক্ষেত্রে তারা স্পেশাল ভাবে অধিকার পেয়ে থাকে। কিরকম পায় স্পেশাল অধিকারের মধ্যে? নাম্বার 1, বাক স্বাধীনতা। যে অ্যাকর্ডিং টু আর্টিকেল 105 বলা হয় সংসদগণকে বাক স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে। অর্থাৎ সংসদের মধ্যে কেউ যদি কাউকে কোনো রকম উক্তি বা মন্তব্য করে থাকে, যা ইচ্ছা তাকে বলতে পারে, অপমান করতে পারে, যা ইচ্ছা বলতে পারে, তার জন্য সেই ব্যক্তিকে আদালত কর্তৃক অভিযুক্ত করা যাবে না। মানে যে যাকে খুশি অপমান করতে পারে, তাকে কিন্তু আদালত কর্তৃক, তার মানে কি তার কোনো শাস্তি হবে না? শাশ্বতী, তার মানে কি তার কোনো শাস্তি হবে না? তো হবে। উত্তম বলো, শাস্তি হবে, শাস্তি হবে। স্যার কে শাস্তি দেবে? স্পিকার স্পিকার। করবে। স্পিকার দেবে। ভেরি গুড। তার মানে তুমি যদি তাকে পার্লামেন্টের মধ্যে অপমান কাউকে করে থাকো, তার জন্য তুমি তাকে কোর্টে নিয়ে যেতে পারবে না, কিন্তু স্পিকার যদি মনে করে, তার জন্য তোমাকে সাসপেন্ড করতে পারে। ওকে, এটা একমাত্র স্পিকারের ক্ষমতা রয়েছে। বাক স্বাধীনতা। গ্রেপ্তার হওয়া থেকে ছাড়। যে সংসদের অধিবেশন চলাকালীন কোন সদস্যকে দেওয়ানি মামলায় গ্রেপ্তার করা যাবে না, মানে তার বিরুদ্ধে জমি চুরি, টাকা চুরি, এই নারদা কাণ্ড, সারদা কাণ্ড, এইসব থাকলে কিন্তু গ্রেপ্তার করা যাবে না। তাহলে যদি গ্রেপ্তার করতে হয়, বলো বলো। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তো গ্রেপ্তার করলো সংসদ চলাকালীন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কি লেখা? সাসপেন্ড হওয়ার পর তো গ্রেফতার করা যায়। এক্স্যাক্টলি, এইটা লেখাই আছে, দেখো না। অধিবেশন শুরু হওয়ার থেকে 40 দিন পূর্বে অথবা অধিবেশন শেষ হওয়ার 40 দিন পর্যন্ত এই অব্যাহতি পেয়ে থাকে। মানে গ্রেপ্তার হতে পারে তখনই যদি স্পিকারের কাছে পারমিশন নেয়। স্পিকার যদি বলে হ্যাঁ তুমি গ্রেপ্তার করতে পারো, তখন ইমিডিয়েট তুলে নিতে পারে। ওকে, তাহলে সবকিছু পাওয়ার কিন্তু স্পিকারের হাতে রয়েছে। জেনারেলি 40 দিন সংসদের আগে বা 40 দিন সংসদের পরে, অধিবেশনের পরে। কিন্তু এটা দেখো ফৌজদারি বা নির্বর্তনমূলক আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। মানে তাকে যদি টেররিস্ট সন্দেহ করে, এই যে নির্বর্তনমূলক আইন, পিডিএ, প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট, তাতে কিন্তু তুলে নিতে পারে। মার্ডার করেছে, তুলে নেবে, তাতে কোনো সমস্যা নেই, তার জায়গায় স্পিকারের কোনো পারমিশনের দরকার নেই। বুঝতে পারলাম? কিন্তু দেওয়ানি মামলার ক্ষেত্রে পারমিশনটা দরকার। ওকে, আর নাম্বার 3 হচ্ছে সাক্ষী হিসাবে আদালতে উপস্থিত না থাকার স্বাধীনতা। যে দেখবে কারোর বিরুদ্ধে যদি সাক্ষী হিসাবে কাউকে যদি পেশ হতে বলা হয়, তাকে কিন্তু পরিমরি যেভাবেই হোক তাকে কিন্তু সাক্ষী দিতে যেতে হবে। যদি না দিতে যায়, তাহলে কিন্তু কোর্ট থেকে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়। এবার সেই মেম্বার যদি পার্লামেন্টের মেম্বার হয়, তাহলে পার্লামেন্টের অধিবেশন চলাকালীন কোন সদস্যকে পার্লামেন্টের অনুমতি ছাড়া আদালতে সাক্ষী দেওয়ার জন্য আহ্বান করা যাবে। যদি স্পিকার বলে তাহলে হবে, না হলে তাকে কিন্তু সাক্ষী দিতে বাধ্য করা যাবে। ওকে,
অবমাননার জন্য দণ্ডবিধানের অধিকার, পার্লামেন্টের অধিকার ভঙ্গ বা অবমাননার জন্য সংসদ বা সদস্য নয় এমন ব্যক্তিকে কেবলমাত্র পার্লামেন্ট শাস্তি দিতে পারে। তাহলে কোর্ট শাস্তি দেবে না, এক্ষেত্রে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার বা রাজ্যসভার সভাপতি এই শাস্তি প্রদানের অধিকারী। এর জন্য কিন্তু কোর্ট কোন রকমের শাস্তি প্রদান করতে পারবে না। ওকে, এবার 1951-এ একটা অ্যাক্ট পাস হয়েছিল, জনপ্রতিনিধিত্ব আইন, একটা অ্যাক্ট পাস হয়েছিল। সেখানে বলা হয় যে কারা কারা সাংসদ হওয়ার ক্ষেত্রে অযোগ্য। আমি অলরেডি এটা বলেই দিয়েছিলাম যে প্রথম থেকেই আছে ডিসকোয়ালিফিকেশন ফর দ্য এলিজিবিলিটি ফর এ মেম্বার অফ পার্লামেন্ট বা মেম্বার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট। সে যদি প্রত্যক্ষভাবে সরকারি চাকরিতে যুক্ত থাকে, না হলে বা এরকম রয়েছে কোনো ব্যক্তি যেটা ইংলিশে আর হচ্ছে কোন রকম যদি গভর্নমেন্ট জব করে তাহলে পাবে না, কোন রকমের সরকারের স্বার্থে আর্থিক স্বার্থযুক্ত লাভজনক পদে আসেন, মানে কি এটা ইংলিশে এনি অফিস অফ প্রফিট। এনি অফিস অফ প্রফিট। তাহলে কোন রকম এনি অফিস অফ প্রফিটের মধ্যে তাকে ইনক্লুড থাকা যাবে না। নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট পদ্ধতিতে নির্বাচনী ব্যয় হিসাব তাকে পেশ করতে হবে, মানে তার হচ্ছে কত টাকা রয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তি। আনুগত্যহীনের কারণে সরকারি চাকরি থেকে বরখাস্ত হয়েছে এমন ব্যক্তি, তো যদি সাসপেন্ড করা হয় কোনো ব্যক্তি, তাকে কিন্তু দাঁড়াতে পারবে না সে ভোটে। রিজাইন করলে হবে, এই যে ভারতী ঘোষ রিজাইন করেছে বলে দাঁড়াচ্ছে সব জায়গায় ভোটে, যদিও জিততে পারছে না, দুর্ভাগ্যের ব্যাপার। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে সাংসদের, আমাদের এই যে বললাম সাংসদের তিনটে পার্ট, একটা হচ্ছে লোকসভা, রাজ্যসভা আর হচ্ছে রাষ্ট্রপতি। রাজ্যসভা, এই যে লোকসভার মেম্বার 550 জন, মনোনীত প্রার্থী 0 জন, 2 জন ছিল, মোট 550 জন। স্পিকার হয় অধ্যক্ষ, ডেপুটি স্পিকার থাকে আর তার কিছু কমিটি থাকে, আমরা এগুলো পড়বো লোকসভার কমিটি। রাজ্যসভায় 238 জন নির্বাচিত, 12 জন মনোনীত, মোট 250 জন। চেয়ারম্যান বা সহসভাপতি আমাদের উপরাষ্ট্রপতি হয়, ডেপুটি চেয়ারম্যান সহসভাপতি থাকে, আর রাজ্যপালের রাজ্যসভার কিছু কমিটি থাকে। আর রাষ্ট্রপতি কি করে, যৌথ সভার আহ্বান করে, এবং যৌথ সভায় স্পিকার কি হয়, সভাপতিত্ব করে থাকে। এটা আমরা অলরেডি পড়েছি। তাহলে এটা আমাদের মোটামুটি সংসদের একটা ভাগ আর কি, যে আমরা এইভাবে স্ট্রাকচার ওয়াইজ পড়েছি। এবার এখানে কিছু আর্টিকেল আছে, আর্টিকেলের পরে কি আছে, বিলটা আছে। আচ্ছা, বিলটা পরের দিন করবো, কারণ আর্টিকেল গুলো আমাকে একটু একটু মডিফাই করতে হবে, একটু নোটটা একটু মডিফাই করতে হবে। আচ্ছা, তো এখানে আর্টিকেলের মধ্যে আমরা পড়বো, এখানে বলে দিচ্ছি 79-এ সংসদের গঠন, যে কিভাবে সংসদ গঠিত হয়। 80-তে রয়েছে রাজ্যসভার গঠন, 81-এ লোকসভার গঠন, 82-তে রয়েছে জনগণনার পর সংসদের উভয় কক্ষের আসন সংখ্যার সংশোধন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল, আর্টিকেল 82। এই আসন সংখ্যা, যে কতগুলো মেম্বার অফ পার্লামেন্ট লোকসভার সিট হবে, সেগুলো জনগণনার পরে বা সেন্সাসের পরে চেঞ্জ। কার্যকাল 83, 83 আর্টিকেল লাগে না এতটা। 82টা আমাদের পড়তে হবে, ইম্পর্টেন্ট আর্টিকেল। যোগ্যতা 84, কারা কারা এলিজিবল হবে পার্লামেন্টের মেম্বার হতে। দাঁড়া এক সেকেন্ড, ওকে এসেছে। তাহলে সংসদের যোগ্যতা হয় 84। 85-এ সংসদের অধিবেশন আহ্বান করা হয়। সংসদের অধিবেশন আহ্বান কে করে থাকে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি না স্পিকার? না স্পিকার, রাষ্ট্রপতি না স্পিকার, রাষ্ট্রপতি না স্পিকার, বলো স্পিকার না রাষ্ট্রপতি? দেখি। রাষ্ট্রপতি। 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 রাষ্ট্রপতি স্পিকার নয়। প্রথম অধিবেশন তো রাষ্ট্রপতি ডেকে থাকে, প্রেসিডেন্ট তো প্রথম অধিবেশন ডাকে। পরের অধিবেশন গুলোও কি প্রেসিডেন্ট ডাকে? স্পিকার ডাকে। রাষ্ট্রপতি প্রথম অধিবেশন আহ্বান করে, শেষ করে স্পিকার। দেখি, আমি তো বললাম, দেখো, প্রথম সংসদের অধিবেশনের প্রথম অধিবেশন আহ্বান করে থাকে রাষ্ট্রপতি। পরবর্তী সমস্ত অধিবেশন যা হয় সেগুলো আহ্বান করে থাকে কে? কি হবে অ্যান্সার? স্পিকার। কি হবে? স্পিকার। স্পিকার। স্পিকার, তাই তো? দেখো, এটাই হচ্ছে বড় ভুল। আমি চাইছি ভুলটা বলো তোমরা, মুখ থেকে ভুলটা আসুক। যত অধিবেশন হয় সব অধিবেশন ডেকে থাকে কিন্তু প্রেসিডেন্ট, মাথায় রাখবে। আমি চাইছি ভুলটা বলো, তাহলে ভুলটা কানে ঢুকলে ঠিকটা মাথায় ঢুকবে। সমস্ত অধিবেশন ডেকে থাকে প্রেসিডেন্ট, কিন্তু অধিবেশনটা চালায় কে? স্পিকার। আর যে বিদায়ী অধিবেশন হয় সেই অধিবেশনে মানে একদম লাস্ট যে স্পিচটা, সেটা স্পিকার দিয়ে থাকে। মনে থাকবে উত্তম? স্যার, হ্যাঁ স্যার। মনে থাকবে? আমি বলছি ভুলটা শিখো, ভুল শিখলে ঠিক শিখতে পারবে। আমি ডাইরেক্ট বলে দিতেই পারতাম এতগুলো কথা না বলেই, এই যে বললাম এইভাবে, এটা দেখবে বেশি মনে থাকবে যে হ্যাঁ ভুলটা বলেছিলাম। ওকে, সংসদের উভয় কক্ষে রাষ্ট্রপতির যে বার্তা প্রেরণের অধিকার,
উভয় কক্ষে কি হয়, রাষ্ট্রপতি বার্তা পাঠাতে পারে যে আমার এই রিপোর্টটা জানতে চাইছি উভয় কক্ষে, কেন বিলটা লোকসভায় পাস হলো রাজ্যসভায় কেন হলো না, তার রিপোর্ট দাও, আর্টিকেল 86 রাষ্ট্রপতি পাঠাতে পারে। বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি বার্তা 87-এ, এটা খুব ইম্পর্টেন্ট। আর্টিকেল 88 মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট আর্টিকেল। সংসদের সদস্য না হয়েও সংসদের অভ্যন্তরে অ্যাটর্নি জেনারেল বক্তব্য পেশ করতে পারে। অ্যাটর্নি জেনারেল ইজ নট আ মেম্বার অফ পার্লামেন্ট বাট হি হ্যাভ দ্য রাইট টু স্পিক। তার কিন্তু বাক স্বাধীনতার অধিকার রয়েছে এবং অ্যাটর্নি জেনারেল সেখানে কিন্তু নিজস্ব বক্তব্য পেশ করতে পারেন। এবার বলো তো ভোট দিতে পারেন কি পারেন না? না, কোনো অধিকার নেই না, ভোট দিতে পারবে না, বক্তব্য পরিবেশন করতে পারবে। বক্তব্য দিতে পারবে কিন্তু ভোট দিতে পারবে না। ওকে। রাজ্যসভার সভাপতি সহসভাপতি আর্টিকেল 89, পদচ্যুতি ইমপিচমেন্ট 90। রাজ্যসভার সভাপতির অনুপস্থিতিতে মানে ভিপি যদি না থাকে সেই জায়গায় সহসভাপতি বা ডেপুটি যে ডেপুটি স্পিকার যে থাকে সে রাজ্যসভায় সভাপতিত্ব করে। রাজ্যসভার সভাপতি বা সহসভাপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবে আলোচনা সমাকালীন সভাপতি বা সহসভাপতি সভায় সভাপতিত্ব করতে পারবেন না। খুব ইম্পর্টেন্ট। যখন রাজ্যসভার সভাপতি বা সভাপতি মানে যখন ভিপির বিরুদ্ধে বা আমাদের ডেপুটি সিএমের বিরুদ্ধে যখন কোন রকমের ইমপিচমেন্ট প্রস্তাব থাকবে তখন কিন্তু তারা সভাপতিত্ব করতে পারবে না, তখন সিনিয়র মোস্ট যে হয়ে থাকে সে কিন্তু তার সভাপতিত্ব করে থাকে। ওকে। লোকসভার অধ্যক্ষ স্পিকার ডেপুটি স্পিকার সংসদ হিসাবে শপথ গ্রহণ 99 খুব ইম্পর্টেন্ট। আর ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল সংসদের কুরাম সংক্রান্ত বিষয় কোন আর্টিকেল? আর্টিকেল 100 খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। ওকে, 100 আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট। আর শূন্যতা পদ সংক্রান্ত বিষয় 101, 102, 103 রয়েছে। আর সংসদের ভাষা সংক্রান্ত বিষয় 120-তে রয়েছে, মানে সংসদে কোন ভাষায় কথা বলতে পারবে বা কোন ভাষায় বক্তব্য দিতে পারবে। তাহলে সংসদে কোন ভাষায় বক্তব্য দেওয়া হয়? কেউ যে সব স্পিচ ভাষায় দেয় দিতে পারে, সব সব ভাষা ভাষায় দিতে পারে, কিন্তু তাকে স্পিকারকে আগে থেকে জানাতে হবে, ওদের যে আছে কোন ভাষায় বক্তব্য দেবে 2 দিন আগে থেকে জানাতে হবে। 2 দিন আগে থেকে জানাতে হবে। বাকি অন্য কারো কোনো বক্তব্য? অসীমা, ত্রিপর্ণা? হিন্দি আর ইংলিশই তো হয়। হিন্দি আর ইংলিশই হয়, সেটাও শুনলাম। শাশ্বতী? স্যার টোটাল 22টা ল্যাঙ্গুয়েজে যে কটা ল্যাঙ্গুয়েজ আমাদের কনস্টিটিউশনে আছে 22টা ল্যাঙ্গুয়েজেই আমরা কথা বলতে পারি। আর মানে কেউ যদি কারোর মাদার টাঙে কথা বলে তো ওই 2 দিন আগে থেকে একটু স্পিকারকে নোটিশ দিয়ে রাখতে হয়। ওকে। যেমন মাতৃভাষা দেব বলি। সংসদে বাংলায় বলেছিল। অবশ্যই, বলো বলো আর নিজস্ব মাতৃভাষায় বক্তব্য দেওয়া। হ্যাঁ, লাস্ট তো বোধহয় নদিয়ার যে একজন ছিলেন বিজেপি থেকে, উনি ইলেক্টেড, তো লোকসভাতে লাস্ট তো উনি বাংলাতে মানে ওনার বক্তব্য দিলেন। বলো বলো। সাংসদ দেবও কিন্তু বাংলাতে বক্তব্য দিয়েছেন লোকসভাতে। আমি একটাও ডিনাই করছি না, বলো আর কারো বক্তব্য বলো বলো, কমপ্লিট করো সবাই, তারপরে আমি শেষে বলবো। আর কিছু বক্তব্য? ওকে, দেখো তাহলে সংসদের ভাষার বিষয়ে যে কোনো 22টা ল্যাঙ্গুয়েজ, যেটা সংবিধান স্বীকৃত, যে কোনো 22টা ল্যাঙ্গুয়েজেই বক্তব্য দিতে পারে। ওকে। এবার যেখানে একজন বললে একটা কথা যে স্যার হিন্দি আর ইংলিশ এটা কি, এটা জিনিসটা কি, এটাও কিছু ভুল বলনি। এটা কি বলেছে? এটা হচ্ছে আধা ইনফরমেশনটা মনে আছে, হাফটা ভুলে গেছে, সেই জন্য অ্যান্সারটা বলে। ইংলিশটা তো আমাদের মানে কি বলবো সংবিধান স্বীকৃত, মানে কি বলবো, মানে আমাদের যেমন 22টা ল্যাঙ্গুয়েজ আছে ওই রকম ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে নেই। ইংলিশটা শুধুমাত্র ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করা হয়, মানে এইটুকু তো আমি জানি। ওকে, আর কিছু? আর কিছু? শাশ্বতী, অসীমা, এনিথিং? আচ্ছা দেখো, তাহলে বলে দিচ্ছি। দেখো, হিন্দি আর ইংলিশের যেটা পড়েছো আমি সেটাকে কমপ্লিট করে দিই। ইনফরমেশনটা কি পড়েছো? বক্তব্য দিতে পারে যে কোনো 22টা ভাষাতে, কিন্তু সংসদে যে কাজগুলো হলো তার একদম মানে ডিটো কি কি হয়েছে, সংসদের দেব এই কথাটা বলেছে, তার কাউন্টারে এই কথাটা এই মন্ত্রী বললো, মানে সংসদের যে টোটাল প্রসিডিওর, মানে যেভাবে সংসদ আজকের তারিখে সংসদটা হলো সেটা অ্যাজ এ পেপার ফর্মে, মানে পেপারে যেরকম হয় না, এসে 12টা 45-এ বসলো, বসে এই চা খেলো, মানে চা খাওয়া এইসব নয়, যে বক্তব্যগুলো দিলো সেগুলো প্রসিডিওর, সেই যে পার্লামেন্টারি প্রসিডিওর সেটা দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া, একটা হিন্দিতে একটা ইংলিশে, কিন্তু বক্তব্য যে কোনো ভাষাতে দিতে পারে। কি হয়, তুমি যখন বাংলাতে বললে, এবার বলতে হয় কি, এটা আগে থেকে 2 দিন আগে থেকে না, এটা আগে থেকেই মানে ব্যাপারটা 2 দিন বলা থাকে, কিন্তু আগে থেকে এগুলো সিস্টেমেটিক করা থাকে। কি হয়, যে বসে থাকে, যে তোমার ধরো যে হচ্ছে আমাদের হচ্ছে মানে সাপোজ
একজন তামিলনাড়ু থেকে একজন হচ্ছে আমাদের রয়েছে, তামিলনাড়ু থেকে একজন মন্ত্রী রয়েছে, তাহলে সে কি তামিল ল্যাঙ্গুয়েজটা ভালো করে বোঝে। ওকে, সে তামিল ল্যাঙ্গুয়েজটা বোঝে, তার কাছে স্পিকারে মানে সেই যে হেডফোনে তার কাছে সুইচ থাকবে, তার কাছে সেট থাকবে যে তামিল, ইংলিশ, হিন্দি, এরকম তার কাছে সুইচ থাকবে। যখন বক্তব্যটা কেউ বাংলাতে দিবে সেই কথাটা কি হবে, ট্রান্সলেট হয়ে যাবে। যে বললো সঙ্গে সঙ্গে ট্রান্সলেটার আছে, সে বেঙ্গলি চ্যানেল বা বেঙ্গলি লাইনে সে সেটাকে তামিলে কনভার্ট করে বলবে। এবার যে মন্ত্রী শুনতে চাইবে সে হেডফোনে তামিল লাইনে চলে যাবে, দিয়ে টিপে দিবে, সে কথাটা সে তামিলে শুনতে পাবে। তার মানে যে বলছে সে বাংলাতে বলছে, কিন্তু যে শুনছে সে তামিলে শুনতে পারে। ওকে, এই জন্য ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার ওখানে থাকে। এবার যে পেপারটা পাবে সে পেপারটা হচ্ছে আইদার হিন্দিতে থাকবে অথবা ইংলিশে। এবার যদি আমাদের এখানে কেউ যদি বাঙালি যায়, সে বাংলাটা ভালো বুঝতে পারে, সেই জায়গায় মোদি ইংলিশে বক্তব্য দিচ্ছে বা হিন্দিতে বক্তব্য দিচ্ছে, সে হেডফোনে বাংলাটা স্টার্ট মানে টিপবে, সে মোদি যে কথাটা বলছে সেটা কনভার্ট হয়ে তার কানে বাংলা হিসেবে আসতে, তাহলে তার বুঝতে অসুবিধা হবে না। সে যখন বলবে মানে বাঙালি, সে যখন বাংলায় বলবে, মোদিকে যখন অ্যান্সারটা দিবে, তখন মোদির কাছে যখন অ্যান্সারটা যাবে তখন সে বাংলাতে বলবে, সেটা আবার ট্রান্সলেট হয়ে মোদি সেখানে চ্যানেলে কানে দেবে, ইংলিশে দেবে, মোদি আবার ইংলিশে শুনতে পাবে বা হিন্দিতে শুনতে পাবে। বোঝাতে পারলাম কি প্রসিডিওর? ক্লিয়ার পেলে প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ এইটা স্যার। হিন্দি ইংলিশটা হচ্ছে এই যে লেটার পাবে, মানে যখন সংসদের অধিবেশন সেদিনের মতো শেষ হবে, তারপরে এক পেজ মানে এক পেজ নয়, মানে একটা ফাইলের মতো মোটা ফাইল দিয়ে দেবে, আজকে সংসদে এই হয়েছে। মাঝখানে যদি কেউ ঘুমিয়েও পড়ে থাকে সে সেটাকে অ্যানালাইসিস করে দেখতে পাবে আজকে সংসদে এই কথাগুলো হয়েছে। টোটালি কিন্তু রিটেন থাকবে। বুঝলে প্রত্যেকে? ক্লিয়ার?